অনেক দিন যাওয়ার পর যেতে যেতে তখন 2001 লাস্টের দিকে আমার বাবা দেশে আসে। তখন আমরাও দেশে আসি, তখন আমি অনেক ছোট, আমার বয়স তখন 6 বছর। তখন দেশে আসি, তো আস্তে আস্তে বড় হই, স্কুলে পড়ি আমি। তখন আমার বয়স তখন 14 চলে, আমি 9-এ পড়ি। তখন হঠাৎ করে আমার যে আমার হাজবেন্ড, ওনার সাথে আমার পরিচয়, উনি আমাদের পাশের বাড়ি। তো ওনার সাথে আমার পরিচয়। তো উনি আমাকে মানে পছন্দ করতো মানে আমি তখন মানে তেমন একটা বুঝতাম না। ওর বন্ধু বান্ধব যে স্কুলে যাইতাম, ওই পাশে দাঁড়ায় থাকতো, বলতো, অনেকে দিয়ে বলতো, কিন্তু আমি মানে এগুলা মানে করতাম না। এক পর্যায়ে যখন আমি এইটে জিএসসি পরীক্ষা দেই, তখন আমার মানে ওর প্রতি মানে আমার দুর্বলতা আসে। তখন ওর সাথে আমার অনেক দিন ধরে গভীর রিলেশন চলে, প্রায় 1 বছর যাবত আমার সাথে। তখন এর মাথায় আমার বড় বোন, ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমার ভাইয়ের বন্ধু। আচ্ছা, আমি আসবো এই জায়গাটায়। আপনার সাথে যখন তার পরিচয় হলো তখন আপনি কিসে পড়তেন? তখন আমি ক্লাস 9-এ পড়তেন। হ্যাঁ। আচ্ছা, সাইদুল তখন কি করতেন? ও যেটা বলতে চাচ্ছিল, আমাদের পরিচয়টা আরো আগে হয়েছে, ওর সম্পর্কটা হয়তো আমাদের ক্লাস 9 থেকে বা আর একটু আপনি আগে তখন সামনের কি দিকে। করতেন? তখন আমি স্টুডেন্ট ছিলাম। কিসে পড়তেন? তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে জি কলেজে পড়ছেন। জি। আচ্ছা, আপনাদের সম্পর্কটা হয়েছে ও যখন ক্লাস 9-এ উঠছে, বাট দুজনের পরিচয়টা আগে থেকে ছিল। আগে হ্যাঁ, থেকেই ছিল 4 আগে- বছর যাবত আমাদের চেনা জানা। তো ওই যে আমি পছন্দ করতাম, ওইটা ওরে অনেকবার বলছি, ওকে। তো ও রাজি হয় নাই, কিন্তু ক্লাস Okay. 9-এ ওঠার পরে তখন ও সারা দিছে। আচ্ছা, এই যে পছন্দটা করতেন আপনি বলছেন 4 বছর ধরে, জি তার মানে কলেজে আপনি যখন উঠেছেন তারও 4 বছর আগে, তার মানে আপনি তখন ধরেন ক্লাস 8-9-এ পড়েন, তখন থেকে ওকে পছন্দ হ্যাঁ করতেন। হ্যাঁ, পছন্দ করি। কেন ওকে আপনার পছন্দ তো, বা কিভাবে আপনি বলতেন একটু শুনি, সেই স্কুল লাইফের কথা শুনি। সেই স্কুলে ও যখন আমাদের পাশের বাড়িতে থাকতো, ও তখন ছোট, আমরা দেখা গেছে পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব, বিকাল বেলা আমাদের পাশে দেখা গেছে খেলার মাঠ ছিল, আমরা ওইখানে খেলতাম, খেলাধুলা করতাম, ও আসতো, ওরে দেখতাম, ঠিক আছে, অনেক ভালোই লাগতো। পাশাপাশি আমার অনেক বন্ধুরা ওরে পছন্দ করতো, কিন্তু দেখা গেছে এক পর্যায়ে আমার বন্ধুরা ওরে পছন্দ করে, সেটা আমার সাথে শেয়ার করতো, কিন্তু আমি পছন্দ করি সেটা বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি না। আচ্ছা, যে অনেক বন্ধু আমাকে বলে যে লাকি তো অনেক সুন্দর, যে দেখো আমি ওরে পছন্দ করি, তুই দেখ, তুই তো ওদের বাড়িতে যাওয়া আসা করস, আমরা তো যাইতে পারি না, দেখ মানে ওর বাড়িতে যাওয়া আসা হতো আপনার? হ্যাঁ, আমার কেন, কি কারণে যাওয়া আমাদের আসা হতো? আত্মীয়, আচ্ছা, রিলেটিভ ছিল আপনাদের? রিলেটিভ ছিল Okay. পাশাপাশি। আচ্ছা আমরা সব এমনি সবকিছু রিলেটিভ, আমরা যাওয়া আসা, আচ্ছা, কিন্তু পছন্দ করতাম ওইটা তো আর এটা কোন এলাকায়? আমাদের সিলেট, সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জে। জি। ওকে, তারপর? তারপর তখন বন্ধু বান্ধবরা বলতো ওরে, তখন আমি ওটা এলাও করতাম না। বন্ধু বান্ধব দেখেছে আমার কাছে চিঠি দিত, আমি ওগুলা দিতাম না, ওগুলো না দিয়ে আমি সিরা দেখেছে ফালাই দিতাম। ওরা জিজ্ঞেস করলো ওগুলো কি করছো, দিছো? ও দিছি। ও তো নেই নাই, তো নিলেও পরে নাই, দেখছি পালাই দিছে, এরকম করে অ্যাভয়েড করে আমি চলে যেতাম। আচ্ছা, পরে দেখেছে এক পর্যায়ে না, আমি এইভাবে তো হয় না, বন্ধু বান্ধব ওর পিছনে ছাড়তেছি না। ও দেখেছে যথেষ্ট মাশাআল্লাহ, ছোটবেলাতে অনেক সুন্দর, তো সবার নজরে ওর প্রতি একটা পড়ে। তখন আমি ডিসিশন নিলাম, না এখন আমি আর বন্ধু বান্ধবের লুকাই, তাহলে দেখা গেছে কোন বন্ধু কোন দিন কোন কিছু করে লাই, তখন আমি আফসোস করব। তখন আমি ডিসিশন নিলাম যে আজকেই করে আমি একটা চিঠি লিখবো আনুষ্ঠানিক ভাবে। তখন আমি একটা চিঠি লিখলাম। চিঠি লেখার পরে ওরে যে আমি দেবো সেই সাহসটা আমি পাই না, কিন্তু সেই সাহসটা আমি না পাওয়াতে তখন আমার এক বন্ধুকে দিয়ে ওরে আমি নিয়ে চিঠিটা পাঠাইলাম। সন্ধ্যাবেলা ওদের বাড়িতে নিয়ে পাঠাইলাম। পাঠানোর পরে ও তো ভয়ে ভয়ে চিঠিটা পড়তেছে, কিন্তু ও পড়ার পরে কিছু 3-4 দিন সময় অতিবাহিত হয়ে গেল, ও আমাদের কোনো কিছু জানাইতেছে না। কিন্তু সন্ধ্যাবেলা আমি আবার ওদের বাড়িতে ওই যে আমার বন্ধুকে পাঠাইলাম, কিন্তু বন্ধুটার আমি নাম বলতেছি না, ও দেশের বাইরে বর্তমানে আছে। বন্ধুরে পাঠানোর পরে ওর বন্ধু জিজ্ঞাসা করলো যে কি অবস্থা, তুমি কিছু জানাইলে না? কয় অত লজ্জায় বলেও না। 2-3 দিন যাওয়ার পরে ও শিকার আসে না। তারপরে আমিও পিছু ছাড়তেছি না, এইরকম আমি চিঠি লিখতেছি। হঠাৎ একদিন আসলো, হ্যাঁ ও রাজি। তো রাজি হয়েছে, কিন্তু এর ভিতরে তো রাজি হলেই যে আমাদের প্রেম, কিন্তু ওইটা না, ও ওইভাবে কিছু বুঝে না যে কিছু যে আমার বলবে, কিছু না, রাজি মুখ দিয়ে বলছে রাজি, এরপরে যদি প্রেম করলে মানুষ কিভাবে কি করতে হয় ওইটা তো সে বুঝে না। আমি অনেকবার চিঠি দেয়া, আমরা চলো কথা বলি, আমাদের দেখা করি, ওইখানে যাই, স্কুলে যাওয়ার সময় রাস্তায় দাঁড়ায় থাকতাম, কিন্তু না, ও সামনে দিয়ে চলে যেত। ও বলছে একবার হ্যাঁ পছন্দ করি, পছন্দ করার পরে যে প্রেমটা কিভাবে কি ওইটা বুঝে এটা কবে প্রথম বললো, মানে কোন ক্লাসে উঠে আপনার বললো যে ওর পছন্দ করে আপনারে? পছন্দ ওই যে ক্লাস 9, আমি ওই যে বন্ধু বান্ধব
চিঠিপত্র দেওয়া শুরু করলাম, আমিও দিয়ে দিলাম। আমি চিন্তা করলাম আমি না দিলে বন্ধু বান্ধব আবার কোন সময় কোন পাল্লায় পড়ে দেবো, এই জন্য আপনি দিয়ে দিলেন, আমি তখন দিয়ে দিলাম। হলো। আচ্ছা তো- ঠিক আছে, এই জায়গায় আমরা আবার আসি। আপনার নামটা আরেকবার বলেন। লাকি ইসলাম। লাকি। সো লাকি, এই আপনি কোন পর্যায়ে গিয়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ বলে দিই বা আমি ভালোবাসি না, কথাটা? যখন আমি জিএসসি পরীক্ষা দেই হ্যাঁ। তখন ওর একটা বন্ধু দিয়া, মানে ওই অনেক কান্না করে হুম। মানে আমার জন্য। তো হুম। বলে ওর একটা বন্ধু দিয়া ফোন দেয় যে শুন আমার, মানে ওই তুই করে বলতো, কারণ আমি তো ছোট। তো আমার বলতেছে যে শুন ছাইদুল তো এমনি এমনি ওই হাত মাত কাইটা নিছে, হয়তো বলতেছে তোর জন্য মারা যাবে এগুলা, যে তুই কি করবি। তখন ওই আমার সাথে, আমি কই দেও তো ওর কাছে ফোনটা, তখন ওর কাছে ফোন দেয়, তখন ওই অনেক কান্না করে আমার সাথে। তখন মানে আমার মানে মনটা একদম মানে ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়। তখন মানে আমি এক পর্যায়ে রাজি হই ওর সাথে। তখন থেকে মানে আমি প্রতিদিন রাত, মানে ওই যে পরীক্ষা শেষ আমার, তখন আমি বাড়িতে চলে আসি। আমি আবার পরীক্ষা দিছি আমার ফুফুর বাড়ি থেকে পরীক্ষা দিছি, তারপর বাড়িতে আসছি। তো প্রতিদিন ওর সাথে আমার কথাবার্তা হইতো, কথা চলতে চলতে এক পর্যায়ে 1 বছর হয়ে গেছে। তখন এর মাথায় মানে আমার বড় বোন সাথে মানে আমার ভাই মানে বিয়ে ঠিক হয় আমার বড় বোনের। তখন ওই ছেলের সাথে, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়, ওইখানেও একটা কথা আমি বলি, হুম, ও হুম। ড্রপ করে গেছে। তো যখন ও বাড়িতে আসে পরীক্ষা দেওয়ার পরে, তখন তো যোগাযোগ করবো কিভাবে সেই সিস্টেমটা পাচ্ছিলাম না। কারণ তো ওইখানে লজিং বাড়ি ছিল, লজিং বাড়ি দিয়ে ওইখানে ফোন দিয়ে কথাবার্তা বলতাম। ওই পরীক্ষা দিতে গেছিল যেই জায়গায়, তখন আমি ওইখানে একদিন গেছি। যাওয়ার পরে ওই যে ওই বাড়িতে থেকে আমিও আবার পরীক্ষা দিছিলাম। আমি ওইখানে এসএসসি পরীক্ষা দিছিলাম ওই বাড়ি থেকে। আর ও পরে ওই বাড়িতে গেছি জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি 2 দিন তো দেখার সুবিধার্থে গেছি, যে একদিন তাইকে ওর সাথে ভালোভাবে কথাবার্তা বইলা তারপরে আমি চলে আসছি। চলে আসার পরে ও যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে ও তো মানে এত আবেগ আপ্লুত হয়ে মানে পছন্দ করছে, দেখা গেছে একদিন ফোনে কথা না বলে থাকতে পারে না। কিন্তু আমিও কথা বলি, কিন্তু আমরা দেখা করবো কিভাবে মনে রাখতো যে প্রায় সময় ওরে নিয়ে একটু কথাবার্তা বলি। কিন্তু গ্রাম এলাকাতেও দূরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু ওইখানে বাড়িতে কথাবার্তা বলতাম, ও যাইতো, আমিও যাইতাম। আমাদের বাড়ির পিছন দিক দিয়ে অনেক কথাবার্তা বলতাম। বলার পরে ও হঠাৎ একদিন দেখা গেল যে ফোন দিচ্ছে না, কয়েকদিন ধরে ফোন দিচ্ছে না কি জন্য, যে ওর বড়াপু একটা ছেলেকে পছন্দ করতো। তো ওই ছেলের সাথে ওর চাচারা সম্পর্কে জানাজানি হয়ে গেছে। এই জন্য ও আবার ওর বড় বোনের একটু হেল্প করতো যে ওই সম্পর্কের ব্যাপারে। ওই জানাজানি হওয়ার কারণে ওর চাচা ওরে একদিন অনেক মাইর দিছে, যে আচ্ছা। ও কেন হেল্প করে। মাইর দেওয়ার কারণে ওর হাত এইভাবে অনেক ফাইটা রক্ত বের হয়ে গেছে। আচ্ছা। তখন ওগুলা আমি আবার আমাদের বাড়ির একটা বোনের মাধ্যমে শুনতে পাই ওই অবস্থা, এই জন্য আমার ফোন দিতে পারে না। শুনে হিসেবে আমার অনেক কষ্ট লাগলো যে ওই ছেলেটার জন্য ও মাইর খাইলো। তখন আমি ফোন দিতে পারি না। তখন আমি আবার চলে গেছি লজিং বাড়িতে। আমি ওই সময় বাড়িতে ছিলাম। তো লজিং বাড়িতে যাওয়ার পরে তখন ওর যে বড় বোন, যে ছেলেটার সাথে গ্রামের যে সম্পর্ক করতো, ওর বড় বোন যে ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে ওরে বিয়ে দিয়ে দিবি, কিন্তু বিয়ে দিয়ে দিবি বারবার চাপ দিচ্ছে। ওর বোন রাজি হচ্ছে না। তখন ওই ছেলেটা থাকতো বিদেশে, যে ছেলের সাথে বিয়ে দিবে, আর ওর যার সাথে সম্পর্ক ও থাকতো বাড়িতে। তখন বাড়িতে থাকতো, তখন ওরা কি করলো, ওরা এক পর্যায়ে যে জোরপূর্বক রাজি করালো বলতে বিয়ে বসবে। তবে মেয়ে অনেক শর্ত সাপেক্ষে ফ্যামিলিকে দিল। কিন্তু ওই আমার যে স্ত্রী, যে ওইখানে বিয়ে বসবে, বিয়ের আনুষ্ঠানিকতা, এর মধ্যে ও আমার সাথে একদিন রাত্রেবেলা ওইখানে বিয়ের আগে আমার সাথে একদিন দেখা করলো। দেখা কইরা অনেক কথাবার্তা বললাম ওইখানে, আমরা দেখে গেছি এখানে গল্প গুজব করলাম অনেক কিছু, এই যা স্বাভাবিক সম্পর্কের মধ্যে কিছু যেগুলো আমরা মেনটেন করে চললাম। তারপরে ওরে নিয়ে আমি বাসায় পৌঁছে দিলাম। কিন্তু আমরা যে এইসব করতেছি রাত্রেবেলা প্রায় সময় দেখা গেছে আমাদের কথাবার্তা হয়, ফ্যামিলি হতে কেউ জানে না, ওর ফ্যামিলিও জানে না, আমার ফ্যামিলিও জানে না। কিন্তু ওর বড় বোনের যে বিয়ের ব্যাপারটা, ওইটা কিন্তু প্রচন্ড ওরে চাপ দেওয়া হচ্ছে। বড় বোনটি না বিয়ে বসবে না। ও ইন্টারমিডিয়েট ওই সময় পরীক্ষা দিছিল, বড় বোন পরীক্ষা দেওয়া বন্ধ টোটালি হয়ে গেল। আসি আমরা আবার আমাদের যে অতিথি দুজন আজকে লাকি এবং তার হাজবেন্ডের কাছে শুনছি। তো লাকির কাছে শুনি সে আচ্ছা ভাই, আমি একটু বলি। যখন আমার বড় বোন কিন্তু রিলেশন দুইটি করে, মানে আগে একটা ছেলের সাথে রিলেশন ছিল, মানে আমার ভাই আর বন্ধু ছিল। ওকে। তো উনি মানে অনেক পছন্দ করতো ওই ছেলের সাথে, প্রায় 1 বছর মতো রিলেশন ছিল। তখন ওই ছেলে কিন্তু মধ্যবিত্ত আপনারা ফ্যামিলি। কয় ভাই বোন? আমাদের 6 ভাই, 3 ভাই 3 বোন। আপনারা? হ্যাঁ আচ্ছা, আর আপনি যার কথা বলছেন সে আপনার ইমিডিয়েট বড় বোন? হ্যাঁ, আমার বড় বোন। আচ্ছা, আমার বড় বোনের আবার একটা ভাই আছে, আমার সব বড় হলো আমার ভাই। আচ্ছা।
তারপরে ওই বোনটা মানে 1 বছর যাবত ওই ছেলের সাথে সম্পর্ক ছিল। তখন আমার ফ্যামিলির থেকে সবাই জানতে পারে। জানার পরে আমার আপুরে মানে আমার বড় ভাইয়া, যে ভাইয়ার তো বন্ধু লাগে ওই ছেলেটা, তখন বলে কি যে ভাইয়া শুনতে পারছে, অনেকের থেকে শুনতে পারছে যে ওই ছেলের সাথে আপুর সম্পর্ক। তখন মানে বলে ভাইয়া যে ওই ছেলের সাথে তো তোকে আমরা বিয়ে দিব না, তুই যে বিয়ে বসবি তোর ওই ছেলের কাছে দেওয়া যাবে না, কারণ আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি মানে মিল খায় না, কারণ আমাদের ফ্যামিলি তো একটু ভালো, ওদের family। তখন ওই ছেলের মানে আমার আপু বলে যে তুমি যদি, ওই ছেলে কিন্তু আগে বাহিরে ছিল, তখন বলে যে ওই ছেলেরে যে তুমি যদি বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে আসতে পারো, আর তারপরে আমি তোমার কাছে বিয়ে বসবো, তারপর আমার ফ্যামিলি তোমার কাছে বিয়ে দিবে। তখন ওই ছেলে চলে যায়। যাওয়ার পরে ওই ছেলের সাথে আমার আপু তখন আর কথা বলে না, আস্তে 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 কথা মানে বন্ধ হয়ে যায়। তখন ওই ছেলে মানে আমার অনেক মানে আদর করতো, ছোট বোন হিসেবে বলতো যে আমার সাথে কথা বলতো যে রাখি বোন, আখি, আমার আপুর নাম কিন্তু আখি, বলতো যে বোন আখি তো আমার সাথে কথা বলে না, তুই আমার একটু কথা বলাই দেস না বোন। তো আমি কই ভাইয়া আপু তো কথা বলতে চায় না, তো আমি কেমনে কথা বলাবো আপনাকে। তো বলে কি তখন কি করব, আস্তে আস্তে টোটালি মানে আমার আপু বন্ধ করে দেয় মানে কথাবার্তা বলা। তারপরে আমার আপু যখন কলেজে পড়ে, তখন একটা ছেলে আছে নাম মানে অনিক, ওকে সবাই বুলবুল বলে ডাকে, এখন যে আমার আপুর হাজবেন্ড। তখন ওর সাথে মানে ওর রিলেশন শুরু হয়। তখন ওই আপু একদিন মানে কলেজে যাইতেছে, তখন আমাদের তো নদী এলাকা দেশ, তখন লঞ্চ দিয়ে যাইতেছে, তখন ওই ছেলের সাথে আপুর দেখা হয়, মানে যায় যে এখন হাজবেন্ড। তখন আপু আমার এসে বলে কি যে আমার তো অনেকের সাথে দেখা হয়েছে। তখন আমার আপু কিন্তু ওই ছেলের আবার ছোটবেলা আমাদের বাড়িতে প্রাইভেট পড়তে আসতো, তখন আপু আবার ওই ছেলেটে পছন্দ করতে একটু একটু মানে বলতো না, কারো বলতো না, ক্লাসমেট ছিল ছোটবেলার। তখন আপু আমার বলতেছে আজকে তো একজনের সাথে আমার সাথে মানে অনেক কিছু মানে শেয়ার করতো আপু, তো বলতেছে আজকে তো একজনের সাথে আমার দেখা হয়েছে। তো আমি কই কি দেখা হয়েছে, কার সাথে? বলে কি যে অনিকের সাথে তো আমার দেখা হয়েছে। তো আমি কই অনিকের সাথে তোমার দেখা হয়েছে, তো কি হয়েছে? অনিকে তো আমার এমনি এমনি বলতেছে আমার নাম্বার চাইতেছে। তো আমি কই তুমি নাম্বার দিছো? কোন আমি দিই নাই। তো আমি কই নাম্বার দিবা না তুমি? তো পরে বুঝে ওই আপু ওই ছেলে আবার যে এখন আমার আপুর হাজবেন্ড, তখন ওই ছেলে আবার কার নাম মানে মাধ্যমে আমার আপুর নাম্বারটা নিয়ে যায়। আচ্ছা, আমরা আমরা বুঝতে পারছি মানে আপনার আপুর একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। মানে আমাদের বিশেষ মানে আজকে যেহেতু তাদের বিষয়ে আমরা কথা বলছি না, আমরা সেখান থেকে চলে আসি। তো আপনার হাজবেন্ড বলছিল যে তার একটা বিয়ে সম্বন্ধ হচ্ছিল তখন। হ্যাঁ, ওই এই যে আমি এরপরে আসতেছি কি ভাইয়া। হলো? হ্যাঁ, তারপরে ওই ছেলের সাথে তো আপুর এখন যে হাজবেন্ড, ওর সাথে কন্টিনিউ সম্পর্ক চলতেছে। তখন ওই যে বাহিরের যে ছেলেটা ছিল, তো ফার্স্টে যে রিলেশন ছিল, তখন ওই ছেলেটা শুনতে পাইরা মানে ছেলেটা অনেক আঘাত পায় যে তোমার জন্য আমি দেশ ছেড়ে বিদেশে আসলাম, তুমি আমারে পাঠাইলা, এখন তুমি মানে আমার নেই, আমি এগুলা কি শুনি। তখন আমার আপুই ওই ছেলেটারে মানে বকাবকি করে, গালিগালাজ করে। তো আমার আপু তখন ওই ছেলে আবার ওর মা বাবা মানে ওর বাবা আবার বাইরে থাকে, ছদিতে থাকে। তখন ওর ফ্যামিলি থেকে লোকজন পাঠায় যে দেখো আমি ওর বিয়ে করতে চাই। তখন ওরা ফ্যামিলি সবাই জানে, টোটালি ওর মা বাবা সবাই জানে যে আমার আফুর যে ওই ছেলেটার সাথে সম্পর্ক চলতেছে। কিন্তু সব জেনে শুনে ওই ছেলেটা বলতেছে না আমি ওকেই বিয়ে করব। তার কারণ একটা মানুষ মানে ছেলেটা অনেক ভালো ছিল, যে ছেলেটা বাহিরে, ছেলেটা অনেক ভালো ছিল। ছেলেটা বুঝতে পারছে যে একটা মানুষ ভুল করতে পারে, সে পরিস্থিতি মানে পরবর্তীতে মনে করেন ভালো হইতে পারে আমার সংসারে আসলে, সে এটা ভাইবা যাই হোক বিয়ে ঠিক হলো, রোজাতে ওরা বিয়ে। তারপরে আমার আপু কি করলো, সংসার মানে করে নাই, 17 দিনের যাবত ওদের সংসার মানে চলতেছে। ওই বেড়াইতে আসছে তখন মানে ওদের বাড়িতে মানে আমার হাজবেন্ডের বাড়িতে, ওরা তো আমাদের প্রতিবেশী, তো ওদের বাড়ি থেকে দাওয়াতটা দেওয়া হইতাছে। তখন মানে আমার ফ্যামিলি থেকে ওরা বাড়িতে যাওয়া আসা হইতেছে, দাওয়াত দিছে আমার যে বোনের জামাই। কিন্তু আমার আপু কিন্তু ওর বিয়েতে কোনো সম্মতি ছিল না, ওরা জোর কইরা বিয়ে দেওয়া হয়। ওই টোটালি ওই ছেলের বলে যে তুই বিয়ে করিস কিন্তু আমার মন পাবি না, এগুলা বলছে আমার আপুরে। কিন্তু ওই ছেলে কিন্তু বিয়ে করি মানে নিছে, বলছে বিয়ে করলে ঠিক হয়ে যাবে। তখন বেড়াতে আসলো 17 দিনের মাথায় আমার আপু হঠাৎ করে একদিন মানে ওই ছেলের সাথে কিন্তু ওর যোগাযোগ আছে, এখন যে হাজবেন্ড যোগাযোগ আছে ওর। তারপরে আপনার আপুর প্রথমে একবার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, মানে যেই ছেলের সাথে ওইটা পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, প্রথম বিয়েটা? হ্যাঁ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, অনুষ্ঠান করে বড় করে আমার বাবা বিয়ে করছে। আমার বাবার যতটুকু সম্মতি ছিল বাবা বিয়ে দিছে ওকে। তারপরে আমার বোনটা কি করলো, 17 দিনের মাথায় রাত্রেবেলা হয়, আমি তখন ওদের বাড়িতে আমার হাজবেন্ডের বাড়ি থেকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত খাইয়া আমি মানে সোফার মধ্যে শুয়ে আছি।
তখন দেখি মানে ওই আমার বলতেছে কি রে ঘুমাসবি না, আমাকে হ্যাঁ ঘুমাসমু। তা আমাদের তো অনেকগুলা রুমে, তো ওই ঘুমাতে যখন আমি জায়গা চলে যাই ঘুমাতে, তো ওই কিন্তু ওই ছেলের সাথে মানে মোবাইলে কোনো কথা বলতো না, কিন্তু ওই যে ইয়াতে চেটিং করতো, শুধু 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 মেসেজে মেসেজে কথা বলতো হয়। পরে ওই শুইতে চলে গেল, হঠাৎ করে রাত্রে মানে তখন মনে হয় 2টা বা 3টা বাজে, বলতে পারি না কখন কয়টা বাজে, তখন আমার দেখি আমার আম্মু আর আমার মা মানে আমার বাবা কান্না করতেছে, বলতেছে যে আমারে মেরে ফেললো, মেয়ে আমারে মেরে ফেললো। তখন আমি মানে পাশের রুমে ছিলাম, তখন আমি একা একা শুইতাম, তখন মা কান্না করতেছে, তখন আমি না দৌড় দিয়ে গেছি, গিয়ে দেখি আমার আম্মু মানে শুইয়া মানে বলতেছে যে আমি শেষ, আমি মরে গেলাম, আমি শেষ, আমি মুখ দেখাবো কেমনে। তখন আমার বাবাও কান্না করতেছে অনেক, তখন আমার বাবা আমার কোনো কিছু করে না, তখন আমার বাবা আমার মানে সামনাসামনি পড়ছে, তখন আমার বলে কি আমারে মেরে ফেললি, আমারে মেরে ফেললি, কই আমার বাবা বাইরে হয়ে চলে গেল। তখন রাইতে মনে হয় 2টা বাজে, তখন ওই আমার বাবা মানে ওই এর আগে আমি ভাইয়া ভুলে গেছি, এর আগে কিন্তু ওই যে আমার বোন আছে না ঘুমাসতেছে, বোন তো চলে গেছে, ওই ছেলে নিয়ে গেছে এখন যে হাজবেন্ড, তখন আমার যে আগের যে হাজবেন্ডটা ছিল ওর, তখন ওই হাজবেন্ড গিয়ে দেখে রুম গুলা সবগুলা মেল মানে দরজা মিলে রাইখা ওই চলে গেছে, জুতাটুকু নেয় নাই ওই যে খালি পেয়ে হাইটে চলে গেছে। তখন আমার মা বাবা অনেক অসুস্থ এই দিন রাত্রে, তখন ওদের বাড়িতে যখন দাওয়াত খেয়ে আসি, তখন আমার বাবার মানে শরীরটা অনেক অসুস্থ, তখন আমার বাবা আমার যে কাকা আছে লন্ডন থাকে আমার কাকা, তখন আমার কাকা ফোন দেয়া বললে আমার বাবারে যে তোমার মেয়ে কি এগুলা করতেছে, বিয়ের পরে কি একটা ছেলের সাথে তার সম্পর্ক করণ লাগে, মানে আমার বাবারে যা মন তো চাইছে তাই বকাবকি করছে আমার বাবারে। তখন আমার বাবা আমার বোনরে, আমার 3 বোনরে রাইখে আমার বাবা বলে যে মারে যা হওয়ার তো হয়ে গেছে, তুই যা করছো তো করছো, তো এখন তো তোর বিয়ে হয়ে গেছে, এগুলো আর করার দরকার মা, তুই তোর পাউডার ধরে কই আমার বাবা এমন কান্না। তারপর ওই বলে কি যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিছো, কইয়া মানে আমার বাবারে ওই রাইখা ও চলে গেছে। তখন তো ওই তো চলে গেল 17 দিনের মাথায়, ওই চলে গেল, ওই ছেলের ডাকতেছে, ওই ছেলে তো দরজা মেলা, গিয়ে বলে বাবা বাবা, ওই ছেলের নাম ছিল এনাম, বলে কি বাবা আঁকি কোথায়, ওই বলে কি মানে যে বাবা দেখেন কোথায় আছে। তখন আমার বাবা সারা বাড়ি মানে আমার বাবা বুঝছে যে জিদের মাথা মেয়ে নিয়ে কিছু কইরা ফেলে, তখন আমার বোনে কিছু নিয়ে কইরা ফেলে, তখন বাবা সারা বাড়িতে আমাদের বাড়িতে অনেক গাছ গাছি বলছে, বুঝছে নাকি যে ফাঁসি টাসি নিয়ে দেয় হয়। তখন আমার বাবাকে সবখানে খোঁজাখুঁজি করছে, কোনোখানে পায় না, তখন আমার বাবা বুঝে নিয়েছে যে আমার বোন তো ওই মানে এখন যে হাজবেন্ড ওর সাথে পালাই গেছে। তখন আমার বাবা অনেক কান্না, কারণ সারাদিন, কারণ আমার বাবার নিচে আমার 3টা বোন, সব থেকে বেশি ভালোবাসতো আমার বাবা। তারপরে আপনার বোন পালিয়ে গেল। হ্যাঁ পালিয়ে গেল। আমরা আসবো, তোমার বোন পালায় গেল, হ্যাঁ বিয়ে হইলো, তার 17 দিনের মাথায় তার আগের যে বয়ফ্রেন্ড তার সাথে পালায় চলে গেছে। হ্যাঁ এবার বাবা কি ডিসিশন নিছে এক কথায় বলবা, কারণ সময় কিন্তু শর্ট। তারপরে কি হলো? তখন ওই যে আমার দাদি আমার মানে বাবার মা যে উনি সৎ মা, তো উনি বলতেছে যে খালি জামাই তো আর খালি যাবে না, নতুন জামাই 17 দিন হয়েছে বিয়ে, মেয়ে তো আরেকটা আছে, তো ওর কাছে দিয়ে দে। আচ্ছা, তখন এইটা বলতে মানে ছেলে তখন আর কিছু বলেন না, কারণ ওই তো আমার ছোট বোনের মতো দেখে, তখন আমি আর কিছু বলি নাই। তখন মানে সব জানাজানি, এখন আর কি করবে, বাবারে ফোন দিল, তখন আমার বাবা আবার বাড়ি থেকে চলে গেছে, মানে মুখ দেখাইতে পারবে না, চলে গেছে। তখন আমার সবাই জানাজানি হয়ে গেছে, এখন বড় ভাই বাইরে থাকে, ভাইয়ে ফোন দিছে, দিয়ে বলতেছে তুই আমাদের মান সম্মান রাখার যতটুক রাখ, তুই নাইলে আমরা মারা যাবো, আমি এইখানে ফাঁসি দিয়ে মারা যাবো। তখন ভাইয়া আমার তো কিছু করার নাই, কারণ আমি তো বোন, কারণ তখন আমার ভাইয়া বলে কি যে আমি তোর 10 মিনিট পরে ফোন দিছি, তুই আমারে জানাইস। তখন আমি কি, কারণ ওর সাথে আমার কোনো, আমার যে হাজবেন্ড ওর সাথে আমার কোনো যোগাযোগ তখন আপনি হইতেছে। ক্লাস কিসে পড়েন? তখন আমি 9 পড়ি। আচ্ছা, তখন আমার তো আর কিছু করার না, তখন ভাইয়া মানে 10 মিনিটের মাথায় আমার ফোন দিছে, তখন আমি আর কি বলি, সবাই আমার চারপাশে থেকে মানে বসে রয়েছে, আমি কি বলি। তখন আমি এক পর্যায়ে মানে বললাম যে আমি রাজি। আচ্ছা, রাজি বলার পরে আমার বোন তো পালাইয়ে গেছে, তারপরে বোনে কেমনে কেমনে শুনতে পারছে, ওর তো ওই ছেলে কিন্তু ডিপুস দেয় নাই ওরে, ছেলে ডিপুস দেয় না, ছেলে বলে কি আমি ডিপুস দিব না। আমার বোনও আমার ডিপুস মানে আমার ওই যে হাজবেন্ড, যে ওর আগের যে হাজবেন্ড, ওরাও ডিপুস দিতেছে না, যাতে করে আমারে বিয়ে না করতে পারে। আমারে ফোন দেওয়া বলে কি এই ছেলেকে তুই বিয়ে করবি না। তো আমার আম্মু বলে যে মারে কি করবি, ছেলে কিন্তু আমার বোনের স্বর্ণ দিছে, প্রায় 9 ভরি স্বর্ণ দিছে, এ টাকা তো দিতে হইবে, আমার বাবা এত টাকা কই পাবে, কারণ ওইটা তো আমার বাবা পারবে না, কারণ ওই বিয়েতে আমার বাবা অনেক টাকা খরচ করছে।
তারপরে যাই হোক, তারপরে আমি আর কি করব, আমি আর কোনো কুল পাইতেছি না। এর মধ্যে ওই শুনছে যে আমার এই ছেলের সাথে মানে বিয়ে ঠিক, ওই শুনে মানে বলতাছে। এর মধ্যে ভাইয়া একটা কথা কি, আমার হাজবেন্ড যখন কলেজে পড়তো তখন ওর মেমোরি কার্ডের মধ্যে আমার ছবি ছিল। তখন আমারে একটা ছেলে পছন্দ করতো, ওর প্রাইভেট পড়তে গেছে, তখন ওই একটা ছেলে কি করছে, ওর মোবাইল মানে ওই মেমোরি কার্ড আছে না, ওইটা মানে ওর ব্যাগে থেকে চুরি করে নিয়ে গেছে, নিয়ে আমার যে ছবি ছবি মানে ফেসবুকে মানে ছেড়ে দিছে। তখন মানে এলাকার যত লোকজন আছে সবাই মানে জানাজানি হয়ে গেছে, মানে ওর এটা সাথে কি ওই আমার সময়ই যখন হ্যাঁ আপনার বিয়ের কথা তখনই চলতেছে? তখনই ভাইয়া, তখনই মানে জানাজানি হয়ে গেছে। তখন মানে আমার যে মানে আচ্ছা, দাদা একটু আছে, আসি আপনার এই জায়গাটায় আমি আসবো। হ্যাঁ সাইদুল, মানে খুব অবাক করা একটা বিষয় যে ওই সময় যখন ওর বিয়ের কথা চলতেছে তখনই আপনার ফ্রেন্ড আপনার মোবাইল থেকে মেমোরি কার্ডটা নিল। হ্যাঁ, আমি যখন লজিং এর থেকে আমি মেসে ছিলাম, পড়াশোনা হুম। করতাম, আমাদের কলেজ ফ্রেন্ড যারা, ওরা তো আমাদের পাশাপাশি গ্রামের সবাই। হুম। ও নিয়ে গেল ছবিটা, ছবি না ভাইরাল হয়ে গেল এলাকায়। কিন্তু ওর বড় বোনটা তো বিয়ে হয়েছে ওইভাবেই, সেম কিভাবে যে একটা ছেলের সাথে আগে সম্পর্ক ছিল, বিয়ে দেয় নাই, জোর করে অন্য জায়গায় বিয়ে দিছে, হুম। চলে গেল হুম। ওই ছেলের সাথে। কিন্তু তখন এই ভাইরালটা হওয়ার কারণ হইলো, ওরে যদি ওই যে আমার কাছে আবার বিয়ে দেয়, ও যদি আবার আমার সাথে চলে আসে, এই জিনিসটা হইলে এলাকায় তুলপার হয়েছে। তখন আমার সাথে এখানে কি আপনার হাত ছিল? ওই ছবিটার ব্যাপারে হ্যাঁ। না, টোটালি মানে আপনি কি চাচ্ছিলেন যে না, এরকম কোনো না, না, ঘটনা এরকম ঘটুক? কোনো ঘটনা আমি চাই নাই, কিন্তু আচ্ছা। এটা হয়ে গেছে, ঘটনা হয়ে গেছে। আচ্ছা। হওয়ার পরে যখন ভাইরাল হইলো, তখন আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা আমার চাচারা সবাই মিলে এই জিনিসটা নিয়ে বসছে। হুম, হুম, হুম। বসার পরে তখন এটা আমাদের গোষ্ঠীভিত্তিক যে বৈঠক, চাচারা মুরব্বীরা সবাই যা বসছে, আমার প্রশ্ন করা হলো হুম। যে ওর সাথে এর আগে কিন্তু টুকটাক কিছু সবাই জানতো, ঢালাভাবে সবাই জানতো না। হুম। এই ছবিটা ভাইরাল হওয়ার পরে আমার প্রশ্ন করা হলো যে ওর সাথে তোমার কতদিনের এই সম্পর্কে জড়ানো। তখন আমি বললাম যে পাঁচ বছরের কাছাকাছি। শুই না তো সবাই অবাক, 5 বছর তোমার ওর সাথে সম্পর্ক, অথচ আমরা জানি না। হুম। তুমি কি বলো, এগুলা মিথ্যা বলো? আমি হয় না, মিথ্যা না। 5 বছর আগে থেকে যে ওদের সম্পর্ক, ওরে যে আমি চিঠিপত্র দিতাম, ও যে আমারে দিত, ওগুলা তো আমি ডেট বাই ডেট লিখে দিতাম, ওগুলা সবই আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই কথাগুলো বলতেছি ওইখানে আমার বাবা, আমার মা, ভাই, চাচারা বা আমার এই শাস্ত্র যারা আছে সবাই ওইখানে উপস্থিত, ওদের সামনে। ওরা এটা মিট করার উদ্দেশ্য হলো ওই মেয়েরা যদি ওইখানে বিয়ে দিই, ও যদি আবার ওর সাথে জায়গা, তাহলে এই জিনিসটা আমরা সমাধান না করে ওইখানে বিয়ে দিতে পারবো না। হুম। তখন ওরা চাইছিল যে আমি যাতে ওই মেয়ের ভুলে যাই, ওর সাথে সম্পর্ক না রাখি, সেই জিনিসটাই ওরা আমার প্রস্তাব দিয়েছিল। তখন আমি বললাম যে দেখেন, আপনাদেরই প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম না, যে আপনারা লাকিরে আমার সামনে নিয়ে আসেন। লাকি যদি যে বলে না তুমি তোমার লাইফ করো, আমি আমার লাইফ করি, তাহলে ঠিক আছে, হ্যাঁ আমি রাজি, সমস্যা নেই। আমি যখন এই কথাটা বললাম, ওরা এক বাক্যে সবাই বললো তো না, এটা অসম্ভব, লাকিরে এই জায়গায় আনা যাবে না। তোমারে বলছি তুমি এটা মাইনা নাও যে না, তুমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবা না। আমি বললাম যে এখন যদি আমি না করে দেই, আর লাকি যদি আমার নার উপরে গিয়ে যদি আত্মহত্যা করে মরে যায়, এটা দায়ভার কি আপনারা নিবেন? আমি এই প্রশ্নটা ওনাদের করলাম। তো ওনারা এই প্রশ্নটা করার পরে ওনারা কোনো কথা বলে না। শেষ পর্যন্ত উপায়তে কোনো না বইলা দেখে যে না, আমার এইভাবে বুঝাই ওরা পারবে না। তো ওনারা কি করলো, সর্বপ্রথম আমারই স্বাস্থ্য ভাই, আমার বড় বোনের জামাই, আমার বড় বোন বিয়ে দিছি, উনি প্রথমে এসে আমার এই পাশার মধ্যে একটা লাত্তি মারছে। লাত্তি মারার সাথে সাথে আমি নিচে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওইখানে যে পাবলিক যেভাবে গণদোলাই দেয়, ওইখানে আমার গণদোলাই দেওয়া হয়েছে। কে দিছে? আমার বাবা দিছে, ভাই দিছে, চাচা দিছে, বোন জামা দিছে, সবাই মিলে আমার গণদোলাই দিছে ওইখানে। দেওয়ার পরে এক পর্যায়ে আমি মেন্টাল হয়ে গেছি, মানে আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি, যারে পাচ্ছি তারে গালাগালি করতে। আপনি কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, কলেজের ইন্টারমিডিয়েট, আমি 1st ইয়ার শেষ, 2nd ইয়ারে। আচ্ছা আচ্ছা। তখন আমি একদম মেন্টাল পরিস্থিতি, আমি গালাগালি, সবাই গালাগালি করতেছি, ওই ছেলের যার সাথে বিয়ে দিব ওরা গালাগালি করতেছি। ওরা কি করলো, লাস্টে ওইখানে আমার কাছ থেকে গিয়ে ওর বাড়িতে চলে গেছে, গিয়ে ওরে জিজ্ঞাসা করছে যে ও এখানে তো আমি বলি ভাইয়া, তখন আমি শুয়ে আছি, তখন আমার কাছে গেছে, তখন আমার আম্মু আমারে বলতাছে যে মারে যা বলবি সত্য বলবি। তখন আমি মানে বলতেছে আচ্ছা। তা আমি তো জানি আমি যা বলবো সত্যি বলবো, কারণ আমার এখানে আমার লাইফটা। তখন আমারে বলতাছে যে আমার কাকা, আমার 4 নম্বর চাচা, উনি তখন তো আমার বাবা তো আমার বোন যাওয়ার পর আমার বাবা বাড়ি থেকে চলে গেছে। তখন আমার যত মানে গোষ্ঠী আছে তারা সবাই আত্মীয় স্বজন সবাই, তো আমার বলতেছে যে তোমার ওই ছেলের সাথে কতদিন ধরে রিলেশন? তখন আমি বললাম যে 5 বছর ধরে। তখন বলে কি বলে এগুলা, কয় ছেলে বুঝি বলছে তোমাকে বিয়ে করছে। তখন কিন্তু ভাইয়া ওই একটা মিথ্যা কথা বলছে, মানে আমাকে করার জন্য একটা মিথ্যা কথা বলছে। তখন আমি বলছি না, বিয়ে তো হয় নাই, ওর সাথে আমার 5 বছর যাবত সম্পর্ক। কি মিথ্যে বলেছে? মিথ্যা বলছে কি যে ওই বলছে যে ওই তো
মেন্টালিটি হয়ে গেছে, কারণ ওরে মারধর করা হয়েছে অনেক। আমি অনেক চিল্লাচিল্লি শুনছি, আমারই কিন্তু দরজা লাগাইয়া রাখা কি হয়েছে। মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে কি, যে বলছে যে ওর একটা বন্ধু শিখাই দিছে ওরে, যে তুমি বলবা যে লাকির সাথে তোমার বিয়ে হয়েছে, আচ্ছা, এই কোন একটা কাজীও না, ওই যে মসজিদে মানে ইমামে বিয়ে হয়েছে এই কথাটা বলছে, হ্যাঁ এই কথাটা বলছে, কিন্তু আপনাদের বিয়ে হয় নাই। না হয় না, ওকে, তারপরে? কিন্তু এই কথাটা মিথ্যা বলছে। তখন আমি তো আর জানি না এগুলা, কারণ ও তখন আমার মানে উনারা বলতাছে, ওর আপন চাচাই বলতাছে যে এমনি এমনি তোমাকে বুঝি বিয়ে করছে। আমি কই না, আমাকে তো কোনো বিয়ে টিয়ে করে নাই, এগুলা মিথ্যা কথা বলছে। না হয়তো বলতাছে মিথ্যা কথা বলছে, সত্যিই বলতাছে না। আমি কই না, এগুলো মিথ্যা কথা বলতাছে। পরে আমার চাচা বলতাছে যে এক কাজ করো, মেয়ের দূরে থাপ্পড় দাও দূরা। তখন আমি চুপ করে বসে রয়েছি। তখন আমার বলতেছে যাওয়ার হয়েছে, এখন তুমি বলো, এখন তুমি যদি চাও তোমার মা বাপ সব এই বাড়ি থেকেই বাইর করে দিমু। আমার যে কাকা, আমার কাকা বলতেছে, মানে আমার ভয় দেখানোর জন্য বলতেছে সবাইকে বাড়ি থেকে বাইর করে দিমু, কেউ থাকার দরকার নাই, মেয়ে তো একটা ইজ্জত খাইছে। তখন এখন কি তুমিও খাইবা নাকি? এখন তো তুমিও একই দশা, এটারে বিয়ে দিয়ে কি করবো, ওইটাও চলে যাইবো। আমার কাকা মানে এগুলা বলতেছে। তখন আমি, আমার মায়ে কান্না করতেছে, মারে এগুলা কি তুই মিথ্যা কথা? আমি না, এগুলো মিথ্যা না, এগুলো সত্যই, যা শুনছো তোমরা তাই সত্য। পরে আমার মা বলার পরে তারপর সবাই বলতাছে যাওয়ার হয়েছে, এখন তুমি এগুলো মন থেকে বাদ দিয়ে দাও। তখন রাত অনেক হয়ে গেছে, যা হওয়ার সকালেই করব। তখন সবাই চলে গেছে। তো সকালবেলা মনে হয় ওর বাড়িতে গেছে, ওরটা ওই বললো, আমি তো জানি না ভাই। তারপরে কি হলো? তারপরে সকাল আমি তো একদম মেন্টাল, তখন আমার বাবা আমার এই অবস্থা দেখে ডিসিশন নিল না, চেষ্টা করবো। আমার বাবা আমার জন্য চেষ্টা করছে যে আনুষ্ঠানিক ভাবে ওর সাথে আমার বিয়েটা দিতে পারে। তখন আমার এক চাচার দ্বারা গেল, গিয়া বললো ছেলেটার এই অবস্থা, দেখেন না কিছু একটা করতে পারেন, আপনি যান ওদের বাড়িতে। তো আমার ওই চাচা ওই বাড়িতে গেছে। ওই চাচা গেলে কি হবে, কিন্তু উনি ওনার পক্ষে, আমার শ্বশুর বাড়ির পক্ষেরই কথাবার্তা বলে। ওইখানে গিয়া আপনার চাচা আমার বাবার স্বাস্থ্য ভাই, আমার আব্বাই পাঠাইছে যে প্রস্তাব নিয়ে যান, দেখেন ওরা কি বলে, রাজি হয় না। ছেলের এই অবস্থা, মেয়েও দিয়ে গেছে এই অবস্থা। তখন ওদের এই প্রস্তাবে রাজি না হয় নাই। তখন ওই চাচাইকে ওইখানে ওরা ডিসিশন নিল কি, ছেলে তো এইভাবে মানতেছে না, ওরা শুনাই শুনাই বলতেছে যে ওই ছেলের আমরা মাইরা ফেলাই দেবো। আচ্ছা, মাইরা ফেলানোর পরে এই কথা ও শুনছে, তখন ও রাজি হয়েছে যে আপনাদের কথা আমি রাজি, ওরে বুঝলা যাবো, আমি ওই ছেলের কাছে আমি বিয়ে বসবো। এই কথা বলার পরে ওই চাচাইয়া বলতেছে, আমি বলি ভাইয়া, তখন আমার কাছে যখন আসছে, উনার একটা কোরআন শরীফ নিয়ে আসছে আমার কাছে, কারণ কোরআন শরীফ তো রাখে, আর মিথ্যা কথা বলা যায় না কখনো। তখন আমার এর চারপাশ দিয়ে ওর লোকজন, আমার কাকা সবাই, আমার আম্মু, ওর চাচা সবাই বসছে। তখন আমার বলতেছে যে তুমি এই কোরআন শরীফে হাত রেখে, তারপর ওর দুলাভাই আসছে, ওর আপন দুলাভাই আসছে, যাতে সত্যটা নিয়ে আমি বলি, ওইটা গিয়ে আবার ওর কাছে বলবে। তখন ওর দুলাভাই আমার বললো যে তুমি কোরআন শরীফে হাত দিয়ে বলো যে আজকের থেকে ওর সাথে তোমার কোনো রিলেশন নাই, আর ওর সাথে তুমি কোনো কথাবার্তা বলবা না। কিন্তু ও আমার ঘরে কিন্তু আমার কোনো মোবাইল দেওয়া হয় নাই, আমারে ও একটা মোবাইল দিছিল, ওইটা দিয়ে আমি কথা বলতাম রাত্রেবেলা কথা, দিনও কোনো কথাবার্তা বলতাম না, যাতে করে কেউ মানে বুঝতে পারে না। তখন আমি কথাবার্তা বলতাম ওর সাথে। তখন ওই মানে ওইটা মানে ওরা সবাই, তখন আমি বললাম হাত থেকে। এর আগে কিন্তু ওর যে আপন চাচাতো ভাই, উনি বলতাছে, মানে বারিন্দার মধ্যে আমি তো শুনতাছি সবই, বলতাছে যে এই ছেলের বাঁচাই রাখা দরকার নেই, ওরে মাইরে ফেলাই দেয় একদম, তে একদম ইয়ে হয়ে যাবো। তখন আমি শুনতে পারলাম যে ওই দিন রাতে তো ওরা অনেক মারধর করছে, ওরা তো আবার মারবো, আমার জন্য তার ওই মায়ের খেতে পারবো না। এই জন্য মানে আমি ওই মানে ওই কোরআন শরীফের হাত রেখে আমি বলতাছি যে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। তখন আমি বলে দিই, তখন তারা আমার কাছ থেকে ওর কাছে চলে যায়। তারপরে কি হলো? আমার কাছে যাওয়ার পরে গিয়ে বলো যে মেয়ে তো তোরে চায় না, তুই তো চাস কি মেয়েরে তুই পছন্দ করছিস। আচ্ছা, উনি কি আবার বলতেছে, উনি গিয়ে বলছে তুই কি মেয়ের সাথে সম্পর্ক করলে, তুই তো এত মার খাইলি, ওই মায়ের তোর অস্বীকার যায়, তোর বিয়ে করবে না। আর ওরা যে কোরআন শরীফ সেই এগুলা বলছে, এগুলো তো আমি জানি না। তারপরে আমি ওইখানে অনেক কান্নাকাটি, আমি তখনও বিশ্বাস করি নাই। আমি হয় না, আমি ওর কাছে যাবো, ওরা আমার কাছে আইনা দেন, আমি পাগল হয়ে গেছি এরকম, আমার মানে ঘরে সবাই আটকে রাখছে, আমি ওর কাছে যাবো, প্রয়োজনে আপনারা আমার কাছে নিয়ে আসেন। কিন্তু ওরা বলে না, তুই যাওয়ার দরকার নেই, আমি যাইতেছি গিয়া ওরা ফোন দিতেছি, ফোন দেওয়া ও তোর বইলা দিব। তো ওই চাচা আমার কি গেল ওইখানে ওদের বাড়িতে গিয়া, ওই ওদের বাড়ি ওর সবাই ওর সামনে, আমার বাড়িতে আমার সামনে সবাই ফোনে কথা বলাই দিল। ও বললো যে যা হওয়ার হয়েছে তুমি আমার বইলা যাও, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি, কই ও রাইখা দিছে। তো ওর কথা বলে রাইখা দিছে। তখনই চাচার যা হওয়ার হয়েছে নিজে খানে শুনলে তুই বাদ দে। আমি কান্নাকাটি করলাম, চাচারা আমার বুঝাইলো, আমার যে 3 নাম্বার চাচা, ওনার কোনো ছেলে নাই, 4টা মেয়ে। তো বললো যে দেখ আমার কোনো ছেলে নাই, তোরাই আমার ছেলে, তোরা যদি এইসব কাজ করো তা আমি কিভাবে চলবো। মানে চাচার গলা ধরে আমি কান্নাকাটি করলাম যে চাচা ভুল হয়েছে অনেক, যা হয়েছে, মেয়ে যেহেতু অস্বীকার যায়, তাইলে আমি আপনারা যা বলেন আমি তাই করবো। তখন চাচা বলছে তুই কি এখন বিয়ে করবি, তুই যদি এখন বিয়ে করতে চাই এখন করাবো।
হ্যাঁ তখন আমি না বললাম না বিয়ে করার দরকার নাই, হ্যাঁ আমার তো সামনে টেস্ট পরীক্ষা ইন্টারমিডিয়েট, আমি পরীক্ষা টরীক্ষা দিব, তা আপনার আমি একটু রেস্টে থাকি। হ্যাঁ তখন চাচারা বললো তাহলে তাক তুই আর বাড়িতে আসার দরকার নাই, তোরে আমরা পাঠাই দিই কোনো জায়গায় বেড়াই আস। হ্যাঁ তখন আমার কি পাশের বাড়ির স্বাস্থ্য বাইরে মামার বাড়িতে আমার পাঠাই দিল হ্যাঁ 2-3 দিনের জন্য। তো এর মধ্যে ওইখানে আমি আসি ভাইয়া। আমরা আসবো আবার। হ্যাঁ তারপরে 2-3 দিনের জন্য ওইখানে পাঠাই দিল। হ্যাঁ তখন 2-3 দিনের মাথা ওই ওর কাছে একটা মোবাইল ছিল, আমি জানি যে ও আমার অস্বীকার করে দিছে, হাতে মোবাইল আছে, ও মোবাইলটা আমি নিয়ে আসি, ও হ্যাঁ। যদি পালাই দেয়। হ্যাঁ। আমি বললাম যে স্বাস্থ্য বাইরে ভাই ওর কাছে একটা মোবাইল আছে, ওর মোবাইলটা নিয়ে আসেন। সাসাইকা মোবাইলটা নিয়ে আসছে, হ্যাঁ কিন্তু ও যে মিথ্যা বলছে এটা তো জানি না, ও চাইছিল এই মোবাইলটাতে পরে আমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ। মোবাইলটা আমি নিয়ে আসছি। হ্যাঁ তখন আমি মোবাইল নিয়ে এসে ওই যে বন্ধুর মামার বাড়ি চলে গেলাম। 3 দিনের দিন ও হঠাৎ দুপুরবেলা আমরা খাইতে বসে দিকে ওর আম্মুর নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসছে। আচ্ছা তখন দেখে তো আমি মানে অবাক। আপনার কাছে ফোন আসে? হ্যাঁ আমার কাছে ফোন এই ফোন আসার ঘটনার সাথে কি মনে করে উনাকে ফোন দিলেন আপনি? মানে আমি তো মনে করি ওরে ভালোবাসছি, কারণ হ্যাঁ। সত্যিকারে ভালোবাসছি আমি ওরে। হ্যাঁ তখন আমার আম্মু, আমার কাছে তো কোনো মোবাইল টোবাইল ওরা দেয় না, হাতের কাছে নাই। তখন আমার আম্মু গোসলে গেছে, তখন আমি মোবাইলটা এক পর্যায়ে পাইছি হাতের দ্বারে, পাইয়া মানে আমি ঘর দরজা আটকে দিয়া ওরে আমি ফোন দিছি যে আমি তোমার কাছে যাব, তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে। আচ্ছা তখন ওই মানে ওর একটা বন্ধু ছিল, ওরে আড়ালে রাখে ওরে আর শোনায় নাই। তখন ওই আমার বলতেছে তুমি কি সত্য বলতেছে, ওই কিন্তু আবার ওইগুলা রেকর্ড করতেছে যাতে করে আমি মানে মিথ্যা নি বলে। আমি তুমি কি রেকর্ড করতেছো, আমি তো শুনতেছি, রেকর্ড করা আমার কোনো সমস্যা, আমি তোমার কাছে বিয়ে বসবো, বসলে এতে আমার মরণ হোক, মানে আমি ওই কথা ওরে বলি। তখন বলে কি আমি আচ্ছা আমি বাড়িতে আসতেছি। ওই আবার একটা ফ্রেন্ডের বাড়িতে চলে গেছিল, কারণ ওর তো হ্যাঁ মন মেজাজ ভালো না, ওর বাড়ি থেকে সবাই বলতেছে তুই গিয়ে একটু হাইটা বাইটা আস, তোর মনটা ভালো হইব। তখন ওই বাড়িতে আসে রাত্রে বেলা, তখন আমারে বলে যে তুমি এক কাজ করো, জন্ম নিবন্ধনের কার্ড এগুলো তুমি একটু গুছাই আসবো এই জায়গায়। কি প্ল্যান করলেন, কেন আপনি ওনাকে এগুলো আনতে বলছিলেন? এগুলো আনতে বলে এর আগে একটা কথা বলে আমি যে বাড়িতে আসবো, কিন্তু একটা কোনো ইস্যু পাচ্ছিলাম না, কারণ হ্যাঁ। যেহেতু আমার বেড়াইতে দিছে আমি যে বাড়িতে আসবো। তখন আব্বারে ফোন দিয়ে বলে আব্বা ওই দিন বিচারে তো সবাই মানে মারলো, আমিও সবাই বাইরে আমি গালাগালি করছি, হ্যাঁ। তা আপনি সবাই একটু আবার ডাকেন, আমি আসতেছি বাড়িতে, ওদের সাথে আমি মাপ চাবো, আমি পড়াশোনা করবো, আমি মাপ টাপ চাই, আমি লজিং বাড়ি চলে যাবো, হ্যাঁ যে ওনারা আমি মাফ করে দেন, আমি যাতে পড়াশোনা সুন্দর মতো করতে পারি। হুম, হুম। সেটা সবাই ডাইকে সেম, ওরা আমার আব্বা দাওয়াত দিছে, সবাই আসছে, আমি সন্ধ্যাবেলা আসছি, আমি সবার কাছে মাপ চাইলাম, হ্যাঁ। না, আমার ভুল মানে হয়ে গেছে। এই কথা বাজু করে বলতেছে তুমি যদি 1 সপ্তাহ আগে আমার না নাও তাহলে আমি মরে যাবো। আচ্ছা, মানে ওই কারণে আপনি প্ল্যান করছেন যে ওটা নিয়ে পালাই গিয়ে বিয়ে করবেন। হ্যাঁ, পালাই আচ্ছা নিয়ে আমি বিয়ে আসবো। লাকি, আপনার বোন আপনার ফ্যামিলিকে এরকম একটা অবস্থায় ফেলে দিয়ে চলে গেছে, ঠিক সেই সময় আপনিও একই ডিসিশন নিলেন যে আপনিও পালা যাবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কারণ আমি তো ওকে ভালোবাসছি, কারণ ভালোবাসলে তো বিয়ে করতে হয়। তাহলে আপনার বোন কি অপরাধ করছিল? হয়তো অপরাধ করছে, কারণ হয়তো একটি বিয়ে বসছে তো আবার আরেকটি বিয়ে বসছে, হ্যাঁ। কারণ ওই তো ওই ছেলের সাথে। তার মানে আপনি যদি ওই বিয়েটা করতেন তাহলে আপনিও একই অপরাধ করতেন। যে না ভাইয়া, কারণ ওই তো ভুল করছে, কারণ ওর ভুলের জন্য তো আমি শাস্তি পাইছি, কারণ আমি তো ওইগুলো করতে চাই নাই, আচ্ছা। কারণ আমি কখনো এটা করতে চাই না, কারণ ও একটা নিজের পায়ে দাঁড়াতো, আমি একটু নিজের পায়ে দাঁড়াতাম, হ্যাঁ। এই জন্য, কারণ ওর জন্য আমি এই ভুলটা করছি। Okay, কারণ ঠিক আছে, তারপরে কি হলো? তারপরে তো বাড়িতে আসলাম, ওই দেখা করলাম, ও ঠিক টাইমে জানলা করলো, ও আমি মোবাইলটা ওর কাছে দিলাম, আর ও আমার ওইটা দিয়ে দিল জন্ম নিবন্ধন কার্ড। দেওয়ার পরে রাত্রে বেলা আমরা কথা বললাম, সবকিছু ডিসিশন নিলাম কিভাবে কি যাব। আমার এক বন্ধু, আমি যেখানে লজিং থাকতাম ওইখানে বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু ভাই আমি যে বাড়ির সাথে যাদের সাথে চলাফেরা করতাম কারোর সাথে আমি শেয়ার করি নাই। আচ্ছা আমি যদি শেয়ার করতাম তাহলে ওরা আমার এটা বিশ্বাস, মানে আমার এই পলাইয়ে নিয়ে যাইতে ওরা হেল্প কোনোভাবেই করবে না, প্লাস আরো ধরাই দেবে, আচ্ছা এটা আমার আত্মবিশ্বাস। আচ্ছা এই জন্য আমি যে বাইরের বন্ধু বান্ধব সবাই আমি বললাম, যেখানে পড়াশোনা করতাম, যে হ্যাঁ। ভাই এরম এরম ঘটনা, আমার একটু হেল্প করতে হবে। আচ্ছা তখন উনারা আমাদের হেল্প করলো। তখন আমি বাড়ি থেকে বিদায় নিয়ে 2 দিন পরে আমি চলে যাবো লজিং বাড়িতে। হ্যাঁ। ঠিক আছে, এর পাকে আমি বললাম আমার কাছে তো আমি পরে পলাই নিতে হলে টাকা পয়সার কিন্তু অনেক কিছু দরকার আছে, হ্যাঁ সেই টাকাটা ম্যানেজ করবো কিভাবে। হ্যাঁ তো ও অল্প কিছু সোনা দানার ব্যবস্থা করছে, তো সেটা আমার ওই দিন রাত্রি দিয়ে দিছিল আমার কাছে, আচ্ছা মানে ওইটা তুমি বিক্রি করে আর টাকা টুকা ম্যানেজ করো। আচ্ছা, আপনার পারিবারিক অবস্থাটা কি? আমার পারিবারিক অবস্থা, আমরা মধ্যবিত্ত পরিবার, আচ্ছা আমরা 3 ভাই, হ্যাঁ 3 ভাই 2 বোন, মধ্যবিত্ত। বাবা কৃষক ছিলেন, বাবা আচ্ছা। মারা গেছেন। আচ্ছা, কৃষক তো ছিলেন। সেই অবস্থা থেকে আপনার কাছে আসলে কিছু ছিল না? আমার কাছে পড়াশোনার টাকাটা আমার এক চাচা, হ্যাঁ যে চাচা উনি পড়াশোনার টাকাটা খরচ চালাতো, উনি আচ্ছা। আমেরিকা প্রবাসী, হ্যাঁ। উনি আমার টাকাগুলো দিত আচ্ছা। প্রতি মাসে। তো আপনি যে বিয়ে করার মতো সাহসটা করলেন, এইটা কিসের উপরে ডিপেন্ড করে? মানে ওর যে ওকে বাঁচাই দিকে একমাত্র, ও যদি এখন ও যেভাবে বলছে আমি ধরে না নিয়ে আসি, সত্যিও মারা যাবে ওইখানে, ওই ছেলের সাথে জিন্দিগিতে বিয়ে বসবে না। আচ্ছা, এটা আমার এটা আপনার আত্মবিশ্বাস। ইচ্ছা ছিল না বিয়ে করার? আমার হ্যাঁ অবশ্যই ইচ্ছা ছিল, আমাদের ইচ্ছা ছিল যে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বিয়ে করবো। আচ্ছা, মানে ওই অবস্থায় ছিল ওই না বিয়ে অবস্থায় করার? ছিল না, কিন্তু ও যখন মারা যাবে বলছে তখন আমি বিয়ে করার ডিসিশনটা দিছি না। আচ্ছা, তারপরে বিয়েটা কিভাবে হলো একটু শর্টে শুনবো, কারণ আপনাদের স্টোরি আরো অনেক কিছু বাকি আছে ওরে আমি সামনে। নিয়ে আসলাম, তখন ওই দিন নিয়ে আসলে বন্ধু বান্ধব নিয়ে ওই দিন রাতে বেলা আমরা নিয়ে আসলাম। হ্যাঁ নিয়ে আসার পরে ওর তো বয়স কম,
ওরা হ্যাঁ। আমি বিয়ে করতে পারতাছি না। ওরা আমাদের কোর্টে নিয়ে যাওয়ার ডিসিশন নিলাম, কোর্টে সরাসরি উঠালে বিয়ে হবে না। তবে লাস্ট পর্যায়ে আমাদের যে কাজী অফিসে নিয়ে গেলাম, জন্ম নিবন্ধন, ওর বয়স কম হয়েছে, ওই সময় 16 বছর বয়স, আমার হইলো 19 বছর বয়স, আমাদের কারো বিয়ের বয়স হয় নাই। রাইট। তখন দেখা গেছে আমরা এই যে কাজীরে যেভাবে হোক ম্যানেজ করে আমরা বিয়েটা সারছি। আচ্ছা। যে 2013 সালের নভেম্বরের 3 তারিখে আমরা বিয়েটা সারার পরে তখন এই কাজের ডকুমেন্টস দিয়ে আমরা আবার কোর্টের একটা রেজিস্ট্রেশন করে নিছি, আমরা এফিডেভিট যেটা বলে ওটা করে নিছি। হ্যাঁ। করে নেওয়ার পরে তখন এই 14 সালের যে হরতাল অবরোধ, এই যে রাজনৈতিক একটা জি। সমস্যা ছিল দেশে, জি। তখন আমরা কোনো দিকে যাইতে পারি নাই। বিয়েটা হয়েছে আমার বন্ধুর বাড়িতে, ওইখানে আমরা 1 সপ্তাহ অবস্থান করার পরে তখন আমরা চলে গেলাম সিলেট জৈন্তাপুরে। ওকে। ওইখানে একটা বন্ধু চাকরি করতো, ওইখানে থাকি। কিন্তু ওইখানে চাকরি যে করবো হ্যাঁ। কিন্তু কোনো সিচুয়েশন নাই। আচ্ছা। ওইখানে কয়েকদিন পরে ওর যে বড় বোন, ওরাও তো সিলেট শহরে থাকে, হ্যাঁ। কিন্তু আমাদের সাথে যেভাবে হোক ওরা যোগাযোগ করছে। আচ্ছা। করার পরে ওরা বলতেছে, দেখ তোর ওই কাজ করে চলে আইসো, আমরাও আসছে, আমাদেরও চাকরি বাকরি নাই, হ্যাঁ। তোরও নাই, তাই আমরা একসাথে থাকি। আচ্ছা। প্ল্যান নিল। এই বুদ্ধি কার? ওর বুদ্ধি ওর বড় বোনের জামাই ফোন দিছে, মানে যেভাবে হোক এখানে- নাম্বারটা ম্যানেজ করে কাকে ফোন দিছে? ফোন দিছে আমাকে। আচ্ছা। ফোন দিয়ে আপনাকে বুঝাইছে একসাথে থাকবে? হ্যাঁ, একসাথে বাসা নিবে একসাথে আমাদের আচ্ছা। সাথে। তো ওরা বাসাটা নিল, আমরা জৈন্তাপুর থাকতাম সিলেটে। হ্যাঁ। তো জৈন্তাপুরে ওরা বাসাটা নিয়ে ওইখানে চলে গেল। হ্যাঁ। ওরও চাকরি নাই, বেকার, আমারও হ্যাঁ। চাকরি নাই, কিন্তু আমরা একসাথে বাসা নিছি। হ্যাঁ। তাই কাজে আমার হাতে কিছু টাকা টাকা ছিল, উনারও সামান্য, আমাদের দেখা গেছে খাইতে খাইতে টাকাও ফুরাই গেছে। হ্যাঁ। তখন কি করব, তখন ওদিকে আবার ওদিকে ওরা ওই যে ওর বড় বোন বাড়ির সাথে আস্তে আস্তে ওর যোগাযোগ রাখা শুরু হয়েছে। হ্যাঁ। ওর বড় বোন ওরা বলতেছে যে তুই ওর সাথে বিয়ে করছিস, তোর তো পড়াশোনার বয়স হয়েছে, তোরা আমরা স্কুলে ভর্তি করে দে, তুই চল আমরা ভর্তি করি। ও ওরা একবার রাজি হয়ে গেছে, ও যাইবো গা আমার সাইরা যে স্কুলে ভর্তি হবে। তো রাতের বেলা পরে আমি আমার বুঝাইলাম যে তোমার তো ভর্তি করার কথা নিয়ে গিয়ে আমার কাছে আলাদা করে দিবি, বুঝাইছি তার সময় আবার বুঝাইছি। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। লাকি, এই আপনার বড় বোন আপনাকে কি বুদ্ধি দিয়েছিল, বা মানে ওনার উদ্দেশ্য কি ছিল? মানে আপুর উদ্দেশ্য ছিল মানে ওর থেকে আমার আলাদা করতে, কারণ আম্মু ওইখান থেকে আমার যতটুকু মনে হয় আমার আম্মু আমার ভাইয়া মানে ওরা বলছে যে তুই যদি ওকে যদি আনতে পারো তোরে আমরা মাইনে নিমু। মানে আমি পরবর্তীতে যতটুকু শুনতে পারছি, তখন আমার বড় বোনে আমার মানে এক পর্যায়ে আমার হাজবেন্ডে বলতো যে তোর কি এখন সংসার করার বয়স, তোর এখন পড়ালেখার করার বয়স, তুই 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 এখন সংসার করতে হবে না, মানে এগুলা বলতো আমারে, প্রায়ই বলতো। মানে এক পর্যায়ে আমি মানে মানে একটা মানুষের যদি সবসময় কানের মধ্যে খালি ফুসফুস করতে থাকে, তখন তো এক পর্যায়ে রাজি হয়। তখন আমি বলি যে আপু আমি পড়বো। তখন আমারে বলে কি যে তুই পড়তে পারবি, এক শর্ত আছে, তোকে যদি সিলেট টাউনে নিয়ে ভর্তি করে দে, কিন্তু আমার হাজবেন্ডের কথা বলে যে ওই গিয়ে তোর দেখতে পারবো না, ও তো দূর থেকে দেখে আসবো। তখন আমি বলি যে না, এগুলো আবার কি, আমার হাজবেন্ড ওই আমার গিয়ে ধারে থেকে দেখবো, ওই আমার দূর থেকে দেখবো, না তোর সাথে কোনো দেখা করতে পারবো না। তখন আমার ওই বুঝায়, আমি ওরে বলি যে আমার তো আপু এইভাবে এইভাবে বলে, দেখো এইখানের মধ্যে কোনো ইস্যু আছে, তোমার কোনো করতে চাইতেছে, তুমি যাইও না। ওই আমার এক পর্যায়ে কান্নাকাটি করে অনেক বুঝায়। তখন আমি মানে বলি যে আপু আমি যাব না। তখন ওরা আমার ধার থেকে চলে যায়, যখন মানে কোনো মতে পারতেছে না আমার এখান থেকে নিতে, আমার হাজবেন্ড থেকে আলাদা করতে, তখন ওরা চলে যায়। এক পর্যায়ে আমার হাজবেন্ডে মানে চাকরিও অন্যখানে অনেক দূরে চাকরি হয়, আমি একা একা থাকতাম বাসার মধ্যে, কোনোদিন আমি না খেয়ে থাকতাম, মানে আমি রান্না করতে পারতাম না। এটা বলতেছেন একদম বিয়ের প্রথম দিকের কথা? হ্যাঁ। আচ্ছা। তখন আমি মানে রান্না করতে পারতাম না, মানে কি করবো, কিছু রান্না করতে বিয়েটার ব্যাপারে একটু শুনতে চাই, আপনি বিয়ে করলেন কেমনে? বিয়ের রিয়েক্টটা আমি পরে বলি, যে বিয়ের যে অ্যাকশনটা, তখন বিয়ে যে করছি, হ্যাঁ। তখন যে বললামই তো, কাজী অফিসে প্রথম আমরা বিয়ে করছি। বন্ধুর বাবা উকিল বাপ হয়েছে আমাদের, বা বন্ধুরা সব আমাদের বিয়ের সাক্ষী। হ্যাঁ। ওরা সাক্ষী দিয়ে আমাদের যেভাবে কাজীরে ম্যানেজ করে, এবং বয়স হয় নাই তো কাজীরে কিছু টাকা টুকা দিয়ে ম্যানেজ করে বিয়েটা আমাদের প্রথম ওইভাবে সারছে। আচ্ছা। তো এই কাবিন নামাটা দিয়ে আবার আমাদের কোর্টে রেজিস্ট্রি করাইছে, আমরা সরাসরি উপস্থিত হই নাই, ছবি টবি দিয়ে কাগজে আমাদের রেজিস্ট্রি করানোর পরে এই আমাদের বিবাহিত জীবন শুরু হয়। এটা কত সাল? এটা 2014 সাল। 2014 সালে শেষ নভেম্বরের 3 তারিখে বিয়ে করছি। আচ্ছা, তাহলে 13 সালে নভেম্বরে বিয়ে করলেন। জি। এই যে বিবাহিত জীবন শুরু হইলো, জি, এখান থেকে তো নতুন জীবন শুরু। মানে আগে ছিলেন স্টুডেন্ট, জি, এখন থেকে হয়ে গেলেন স্বামী। জি, মানে 1 বছরের মধ্যে আমূল পরিবর্তন জীবনে। তারপরে শুনি কিভাবে শুরু করলেন, কিভাবে? আমরা যে বিয়ে করছি, কিন্তু আমাদের পরিবারের অবস্থাটা একটু বলি, ওইখানে যে কি হচ্ছে ঘটনাটা। কিন্তু যাওয়ার পরে আমি যে ওরা নিয়ে গেলাম এই পরিস্থিতির মধ্যে, তখন ওরা তাৎক্ষণিক ডিসিশন নিল যে আমারে যেভাবে হোক ওরা ধরায় নিবে, যে কোনো যত টাকা পয়সা লাগুক। ওরা অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, অনেক এই লোক ভাড়া করে ওই লোক ভাড়া করে সব জায়গায় দেখা গেছে বিজ্ঞপ্তি দেয়, ওরা ধরাই দেন, ধরাই দিলে এত টাকা পুরস্কার দেবো। আমার যে বন্ধু, আমার বন্ধুরে 1 লাখ টাকা এভাবে হাঁটতেছে। আমি ও বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, দেখ তোর চাচা আইতেছে, আমার দ্বারা তুই শুনিস কি বলে, 1 লাখ টাকা দিতেছে, তুই খালি ওদের ঠিকানাটা দে।
ও কিন্তু জানতো আমি কোন জায়গায় আছি, কিন্তু ওর ঠিকানাটা দেয় নাই। ও বন্ধুটা ওর অনেক বিশ্বস্ত ছিল, ঠিকানাটা দিলে ওরা হয়তো আমার খুঁজে বাইর করতো। আমার আনুমানিক ওরা 10 থেকে 15 লক্ষ টাকা আমার ব্যয় করছে শুধু আমারে বাইর করে দিতে, জীবিত হতো মৃত্যু, কিন্তু ওরা পারে নাই। শেষ পর্যন্ত আমার ফ্যামিলির ওরা কি করলো, আমার আব্বারে বলছে আপনি যদি 1 সপ্তাহের ভিতরে বাইর করে আইনা না দেন, আপনার ছেলেরা হাজির না করেন, তাহলে আমরা কি পদক্ষেপ নিব 1 সপ্তাহ পরে বলবো। তখন পদক্ষেপ নেওয়া হলো যে তাৎক্ষণিকভাবে গোষ্ঠী থেকে আলাদা করে দেওয়া হলো আমার আচ্ছা, বাবারে। আচ্ছা। ওয়ানলি শুধু আমার বাবা, যে Okay. পাশে বাড়িতে আমার আরো 3 চাচা আছে, 3 চাচা কিন্তু আমার শ্বশুরের পক্ষে, ওদের হ্যাঁ। সাথে থাকবে, গোষ্ঠীর সাথে থাকবে, আমার বাবা আলাদা। মানে এক ঘরে করে দিল। হ্যাঁ, এক ঘরে করে দিল আমার আচ্ছা। বাবারে। এই একটা সাবজেক্ট গেল। তারপরে কয়েক মাস পরে গ্রাম থেকে একটা ডিসিশন নেওয়া হলো, যে পঞ্চায়েত বসলো, আচ্ছা। এই গ্রামের মধ্যে এরকম ঘটনা হচ্ছে, আগে একটা মেয়ে এরকম হইলো, পরে আরেকটা মেয়ে এরকম হইলো, কিন্তু আমরা তো এরকম কোন স্টেপ নিচ্ছি না। হুম। তখন পঞ্চায়েত বৈশাখ সিদ্ধান্ত নিল যে এই ছেলে যদি ভবিষ্যতে কোনোদিন গ্রামে আসে, তাহলে 5 লক্ষ টাকা ওরে দিতে হবে, আগে গ্রামে ঢুকলে 5 লাখ টাকা দিতে দিতে হবে। হবে। দেওয়ার আচ্ছা। পরে গ্রাম পঞ্চায়েত যে ডিসিশন দিবে, হ্যাঁ। ওইটা মাইনা যে শাস্তি দিবে ওইটা আমার মানতে হবে, আগে টাকা দিতে হবে 5 লক্ষ। এই রায়টা ওরা শোনানো হলো আমার আব্বারে, এবং বলা হলো আমার আব্বারে, আপনি যদি আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ রাখেন বা আসা যাওয়া করেন, তাহলে আপনার উপরে 2 লক্ষ টাকা জরিমানা করা হবে। আচ্ছা। আমার বাবারে বলা হলো। তখন এগুলা আমি অন্যান্য মানুষের কাছে ফোন দিয়ে সব শুনি, খবর। এই সাবজেক্ট গেল, ওইভাবে চলতেছে আমার বাবা। হুম। আমার চাচারা যা আছে সব শ্বশুর বাড়ির লোকের পক্ষে, আমার আচ্ছা। বাবা এক করে দেওয়া হলো। তখন আমি ওই জয়ন্তাতে থাকি সিলেটে চাকরি। তখন ওই যে হঠাৎ একদিন ওর দুলাভাইয়া ফোন দিল যে চাকরি হয়েছে একটা, তুমি যদি আবার আসো আমাদের সাথে, তোমার একটা চাকরি আমি দিয়ে দিবো। আমার কিন্তু এই সময় চাকরি একটা আছে, তার ওরা আমার ভালো বেতনের চাকরির অফার দিছে। আমি ওইখানে চলে গেলাম ওদের বাসায়, কিন্তু সিলেট শহরের মধ্যে ভাই, শাহপরানের ওইদিকে বাসা, সিপাসিপি গলের মধ্যে বাসা। রাত্রে সন্ধ্যার পরে আমাদের ওরা গেছি, ওরে আমি নিয়া, কিন্তু ঢুকার পরে 2-3 মিনিট পরে ওই বলতেছে, এই তোমার তো কালকে চাকরি দেন, চলো ওই লোকের সাথে তোমার আমি দেখা করাবো, চলো আমরা চলে যাই। কিন্তু আমি আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা ঘরে রেখে আমার ওয়াইফরে ওদের রুমে রেখে আমি চলে গেছি, যে আমার কালকে চাকরি দেন, বসের সাথে পরিচয় করে দিবে। কিন্তু ওইখানে নিয়ে আমি সিলেট যে করিমুল্লাহ মার্কেট, ওইখানে জি। আমার বসায় রাখছি। ভাইয়া এখানে আমি বলি, জি। তখন আমার বড় আফু অত চলে গেল, তখন আমি সারাদিন আমরা দুজন কিছুই খাই নাই। তখন আমার আফু বলতেছে, আমি আফুরে বলতেছে, তুই একটু কিছু খায় নে। তখন আমি বললাম যে আফু তো আসুক ওরা, ভাইয়া আর আমার দুলাভাই, যে আমি ভাইয়া ডাকতাম, হুম। তো আমি বললাম যে ভাইয়া আর ওই আসুক একসাথে খাবো। বলে কি না না তুই খায়া নে, ওরা আসলে ওরা খাইবো না। আচ্ছা। তখন আমার আফু কি করলো, আমার বলছে, আমি কই না খাবো না। তখন আমার আফু আবার পাশের রুমে একটা মেয়ে ছিল, ওরে মানে পড়াইতো, টিউশনি করতো। তখন আমি বলতেছি আস ওদের রুমে যাই একটু, ওরা দাওয়াত দিছে, তুই আসছ দেখা। ও আবার বইলা রাখছে যে আমার বোন আসতেছে, ওনাদের বলছে। তখন আমি ওনাদের ঘরে গেলাম। তখন ওনার হাজবেন্ডে বলতেছে যে মেহমান আসছে, তো কিছু নিয়ে আসো ওনার জন্য। তখন ওনার হাজবেন্ড গেল, বাইর হইলো। তখন পরে আমি তো বসে আছি, তখন উনি বলতাছে যে তোমার বোন তো তোমার থেকে সুন্দর, ওইগুলা বলতাছে। তা আমার আপু আবার শিখাই নিছে কি, যে ঘরে থেকে বলতাছে যে তুই যদি ওই রুমে যাস, তুই বলবি কি যে তুই বাড়ি থেকে আসো, আমার যে বিয়ে হয়েছে বা হ্যাঁ, এরকম ভাবে হয়েছে, এগুলা কিন্তু উনাদের কিছুই বলে নাই। আচ্ছা। বলছে যে আমার আফু যে পালাই বিয়ে করছে, ওইটা আবার বলছে উনাদের, মানে প্রতিবেশী যে উনাদের বলছে। তখন আমার বললো কি যে তুই যদি কিছু প্রশ্ন করে, তুই বলবি যে আমাকে তুই বাড়ি থেকে নিতে আসছ। আর আম্মু দাদুর বাসা আসছে, আমার কাকার বাসা আবার সিলেট টাউনে আছে। হ্যাঁ। তো বলতেছে যে আম্মু আসতে হইলে আমরা নানার বাড়িতে যাব, আমার নানার বাড়ি কুমিল্লা। তখন বলতাছে, তখন আমার তো শিখাই দিছে। তখন ওই লোককে উনি বলতাছে যে তুমি কি তোমার বোনকে নিতে আসলা এতদিন পরে, তোমার বোনের তো এইভাবে বিয়ে হলো। আমি কই হ্যাঁ, এখন কি করবো, আর বোনে তো ভুল করে নিছে, মানতেই হইব, আর কি করার আছে। হ্যাঁ। তখন আমার বোনে, আমি তো এগুলা বললাম, হঠাৎ করে দেখি বোনে কতক্ষণ পর অনেক বৃষ্টি হইতাছে, তখন কতক্ষণ পর দেখি রুমের থেকে বের হয়ে ওই মোবাইলে কথা বলে, হ্যাঁ। পরপরে কথা বলে। হুম। তখন আমি আমার তেমন, কারণ আপন বোনরে তো আর ভাইয়া হ্যাঁ। কোনোদিন অবিশ্বাস করা যায় না। Right. তখন আমার বোনে, আমি তো আর অবিশ্বাস করতে পারি না। তখন আমার বোনে আমার হঠাৎ করে এসে বলে কি, মানে খাবার দাবার নিয়ে আসছে ওনারা, কই কি একটু আস ঘরে আস একটু। আমি কই কি জন্য, কয় আস একটু ঘরে। তখন আমার ঘরে নিয়ে গেছে। তখন আমি বললাম, কয় শুন, যে আমার বোনের জামাই আবার একটা গাড়ি ছিল, ওরা গাড়ি নিছে, ওই যে প্রাইভেট কার গুলো আছে না, ওইগুলো একটা গাড়ি নিছে। তো বলতেছে ওইখানের একটা ড্রাইভার ছিল আবার ওদের। তখন ওই বলতেছে ওই ছেলেটার নাম ছিল আবির। তখন ওই ওর হাজবেন্ডে, মানে ওরা মানে দুজনে পরিকল্পনা করছে কিনা করছে। তখন আমি বলতেছে যে আবির ভাইয়ের মা মারা গেছে। তখন আমি বলতেছি আবির ভাইয়ের মা মারা গেছে হঠাৎ করে, কয় আস আমাদের ওদের বাসায় যাইতে হবে। তখন আমি বললাম যে ওই কই, মানে আমার হাজবেন্ডের কথা
কথা বলতেছে যে ওই কই, বলে কি ওকে আমরা যাইতে নিয়ে যাব। তখন আমার যে বোনের জামাই ওই আয়সা পড়ছে, আমার হাজবেন্ডের রাইখা ওই আয়সা পড়ছে, ওর একটা রেস্টুরেন্টে বসায় দিয়া ওই আয়সা পড়ছে। তখন আমি মানে ওরা বলতাছি, তখন আমার বোনের জামাই এসে আমার বলতাছে চল চল যাবি। তখন আমি বলতাছি যে ভাইয়া কোথায় যাব, বলে কি আবির ভাইয়ের মা মারা গেছে, ওনার আমরা তো দেখতে যাবো, তুই তো জানোসে ওনারা তো আমাদের অনেক আদর করে। তো আমি আচ্ছাতে যাবো, কতে ওরে ওদিক দিয়ে তুলে নিয়ে যাবো না, আমার হাজবেন্ডের কথা বলতেছে। তখন আমি বললাম আচ্ছা। তখন আমার বোনে কি করলো, ওই আবার মানে রাস্তাতে জার্নি করলে বমি করে, তখন আমি কিন্তু বমি করি না। তখন আমার বলতেছে যে এক কাজ কর, বমির ওষুধ খায় নে। তখন আমি বললাম যে বমির ওষুধ, আমি তো বমি করি না। না না তুই বমির ওষুধ খায় নে, তো ভালো হইবো। আমি তো ভাইয়া কতটুকু দূর লাগে যাইতে, আমি তো ওনাদের বাসা চিনি না। লাগবে অনেকক্ষণ লাগবে। তখন ভাইয়া বিশ্বাস করেন আমার আপন বোন ওই আমারে 15টা ঘুমের ওষুধ খাওয়াইছে। আপন বোন, আমার কোনো মানে সেন্স মানে ছিলই না, আমার হাজবেন্ড কোথায় বা আমি কোথায়। আমি যদি মারা যেতাম মানে ওই যে বোন আমার 15টা ঘুমের ওষুধ ভাই আপনি বিশ্বাস যদি করেন ওই আমাকে খাওয়ায়। তখন আমার খাওয়ার পরে আমি মানে আমার কামড়ে তাও আপেলের জুস করছে ওরা নিজেরা করে ওইটার ভিতরে করে খাওয়ায়। তখন আমার ওই তোলা দিয়া পেঁচাইয়া নিয়ে যাইতেছে। কোথায় নিয়ে যাচ্ছে উনি আসলে আপনাকে? ওই নিয়ে যাচ্ছে কোথায়, ওই যে বললো আবিরের বাসা, আমি তো চিনি না। কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন এই যে এতক্ষণ ধরে বসে আছেন? বসে আছি, রাত্রে প্রায় 11টা বেজে গেছে, মার্কেট বন্ধ করে দিবে। কয়টার সময় নিয়ে গেছে আপনারা? ওইখানে প্রায় 9টার দিকে নিয়ে গেছে, 11টা বেজে মার্কেট বন্ধ করে দিবে। আমি ওই যে দোকানে বসাইছিল, আমি বললাম যে ভাই দোকান তো বন্ধ করে দিতে আমি কি করবো, ও না আসতেছে আপনি বসেন। হ্যাঁ, ও বসে 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 প্রায় 12টা বাজে বললো যে আপনি রেস্টুরেন্টে বসেন, ওদিকে যাইবো আপনি নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, আমি বসে রয়েছি, প্রায় 1টা বেজে গেছে, তখন ও আসে না। তখন আমি একটা ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে ফোন দিলাম, আমার ফোন তো আবার ওদের বাসায় রয়েছে। হ্যাঁ, ফোন দেই, আমার নাম্বার বন্ধ, ওর নাম্বারে ফোন দেই, ও ফোন ধরে না, ফোন উঠায় না। তখন আমি অনেকবার ট্রাই করছি, মানে 100 বার। ফ্লেক্সিলোডের দোকান থেকে 2 টাকা মিনিট, হ্যাঁ, আমার সাথে তেমন টাকাও নাই হ্যাঁ। যে মিনিট ফোন দোকানদার বন্ধ করে চলে গেছে এক হ্যাঁ। পর্যায়ে। তখন আমি ওই শাহপরান দিয়ে ওদের বাসা খুঁজা একলা আবার চলে আসলাম। হ্যাঁ। আইসা রাত্রেবেলা বৃষ্টি পরে, কিন্তু আমি খুঁজা বাসা পাই না, যে হ্যাঁ। চিপাগলি। তখন রাস্তাতে হাঁটতেছি, এক লোক বলতেছে তুমি এভাবে হাঁটতেছো, রাস্তাতে পুলিশ টহল দেয়, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওইখানে দারোয়ান আছে, দারোয়ান তুমি হেল্প নাও। তো হ্যাঁ। রাস্তার নাইট গার্ড, ওদের বললাম যে ভাই এরকম এরকম একটা আত্মীয় বাসা পাইতেছি না, একটু হেল্প করেন। তোরা বলে যে বৃষ্টি তুমি থামো দেখি। তারপরে ওদের মোবাইল দিয়ে ফোন দিয়ে একবার ধরার পরে খালি আমার কোনটা শোনার পরেই ফোনটা সুইচ অফ করে দিছে বোনের জামাই। আচ্ছা, তারপরে আমি কি করলাম, ওই যে ওদের সাথে নিয়ে, ওরা নাইট গার্ড, ওদের ডিউটি শেষ সকালবেলা, আমি ওদের নিয়ে ওর বাসায় নিয়ে গেলো নাইট গার্ডে। বাসায় নিয়ে আমার খুঁজতেছে বাসা, ওই বাসা নিয়ে আমি পাই রাতে হ্যাঁ। পাইলাম না। ওর মা, ওই যে নাইট গার্ডের মা আমার এনে খুঁজতে বেরোইছে, কিন্তু হ্যাঁ। বাসাটা পাইছি। হ্যাঁ, একটা লোক ওইখানে দাড়িওয়ালা একটা হ্যাঁ, ছেলে, হ্যাঁ। ওরে বললো যে এই অনেক নামের কেউ ওইখানে থাকে, তুই চিনস? চিনি। কয় যে এই লোকের এরকম আসছিল, ও তো বাসাটা খুঁজে পায় না। আমি আর ওদের বাংলায় বলি না যে এরকম ঘটনা আমার সাথে হয়েছে। কিন্তু বলে যে ওই ছেলে বলে তোমার নাম কি সাইদুল? তুমি এখানে তাইকো না, তোমার এখানে থাকলে বিপদ হবে, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। আচ্ছা, ওই ছেলে আমারে বলো, কিন্তু ওই ছেলে তো আমার নাম জানে না। হ্যাঁ, কিন্তু আমি এই কথা বলার পরে আমি বললাম যে ভাই আপনি শুধু আমার বাসাটা চিনান, তারপরে আপনি চলে যান। ওই যে বাসা তালা দিয়ে এটে যান, এটা বাসা। আমি বাসায় গিয়ে কি করলাম, তালা দেওয়া দেখে আমি বাসা তালা ভাঙা শুরু করছি। হ্যাঁ, তালা ভাঙা শুরু করে দিয়ে বাড়িওয়ালা বাইরেছে, বাড়ির একটা মহিলা, তুমি কে? আমি বললাম যে এরম আমি তো রাতে আসছিলাম, বাসা খুঁজে পাই নাই, এখন আমার বউ তো আসছিল, এখন আপনারা কি কিছু জানেন? দেখছি একটা মেয়ে আসছিল, ও তো বলছে ওর বাপ মার দ্বারা নিয়ে যাইবো ওরে। হ্যাঁ। তুমি তোর জামাই, ওরা তো ওরা কিছু বলে নাই আমার কাছে। তাই আমি ওর কাছে নিচে দিয়ে তুমি শিওর কর, দাঁড়াও আমি ফোন দেই। ওই মহিলা আবার সাথে সাথে ফোন দিছে ওরে, ওই যে ওর বোনরে। হ্যাঁ। বোনটা বলে যে এই তোমার বোন কই? আমার সাথে। তাহলে ওর যে বিয়ে হয়েছে তুমি আমাদের কাছে বলো না কেন? ওর যে স্বামী এখন আসছে বাসায়, হ্যাঁ। তোমাদের কাছে ফোন কাইটা দিছে, কথা বলে না। আচ্ছা, তখন ওর যে আসবো আবার লাকি। তারপরে ওই অবস্থা কি হলো? আপনাকে নিয়ে যাচ্ছিল, তারপর? তখন আমার যে বোনের জামাই, আমি তো 15টা ঘুমের ওষুধ খাই, তো ভাই আর কিছু বলতে পারি না। হ্যাঁ, তখন আমি মানে আমার গাড়ির মধ্যে যে তুলতাছে, তখন আমি দেখলাম যে তখন আমার হুশ আছে একটু একটু বলতে পারতেছি, কিন্তু আমার শরীর একদম মানে হয়ে গেছে। তখন আমি মানে বললাম যে আবির যে লোকটা বলছিল, তখন বলে কি আমার বোনের জামাই যে আবির ভাইয়া গান চালান। তখন আমি বললাম যে আবির ভাইয়া তোমরা না বললা আবির ভাইয়ার মা মারা গেছে, তখন আবির ভাইয়া এখন গানের মধ্যে কেমনি করে আসলো? তখন বলে কি এই না 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 আবির ভাই না, কি যেন একটা নাম বলো আরেকটা। হ্যাঁ, তখনও ভাইয়া আমার ভিতরে আসে না যে আমার বোন যে আমার সাথে এরকম করবে। তখন আমি মানে আমি এরপরে যে 2 মিনিট না 1 মিনিট হয়েছে তাও আমি বলতে পারি না ভাই আমি কেমনে কি হয়েছে না হয়েছে, তাও আমি করতে পারি না। সারা রাত গেছে, একবার খালি আমি রাতে দেখছি মানে আমারে ওরা দেখতেছে, মানে ওইখানে হাত দিয়া, মানে আমি জীবিত আছি না মৃত, মানে এইটা দেখতেছে ওরা।
তারপরে আমার সকাল মনে হয় 8টা না 9টা বাজে, তখন আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যায় আমার খালার বাড়িতে। তখন তখন আমি কিন্তু শরীর আমার অভ্যাস, আমি হাঁটতে পারি না, কিছু করতে পারি না। ওরা আমার পাতারি কুলু করি মানে কুলু করে না বিছানা নিয়ে শোয়াইছে, আমি শুধু মানে ডেবডা পায়ে তাকাই রয়েছি, কিন্তু মুখে দিয়ে কোনো কথাবার্তা আমার বের হয় না। তখন মানে আমি ওর দিকে তাকাই রয়েছি, ওই দেখতাছি মানে ওরা তো কেউ মাইনে নেয় নাই, আমার খালা যে আমার খালু ওরা তো কেউ মাইনে নেয় নাই। আমার ওর হাজবেন্ডে গিয়ে আমার খালুরে না সালাম করতেছে, আমার খালারে সালাম করতে, কিন্তু আমার খালু খালায় কেউ মানে ওর সাথে কোনো কথাবার্তা বলে না। তারপরে ওর হাজবেন্ডের সাথে কোনো কথাবার্তা বলে না, ওর সাথে কোনো কথাবার্তা বলে না। তখন ওই আমার বললো কি যে আমি চলে যাই, আমার বলতেছে। তো আমি আমি তাও বলি না, তুই চিন্তা করিস না, আমি চলে যাইতাছি, আমি আম্মুর দ্বারা যাবো, আম্মুর নিয়ে তারপরে তোর দ্বারা আসবো। আম্মু না বলছে তোরে দেখবো, তারপরে নিয়ে তোরে নিয়ে ওর কাছে না, আমার হাজবেন্ডের কথা বলতেছে, ওর কাছে নিয়ে আমার দিয়ে আসবে। তখন আমি মানে বোনের ভরসা দিয়েছি, বোনের ভরসায় আমি বসে রয়েছি। তারপরে আমার বোনে চলে গেল, ওর হাজবেন্ডে নিয়ে চলে গেল। তারপরে ওই গেছে, আমার আব্বু তখন আবার আমার বাড়ির থেকে মানে আমার যে কাকা লন্ডন থাকে, আমার 2 নম্বর কাকা, উনারা মানে আমার বাবা মাকে মানে বাড়ির থেকে বের করে দিছে। আচ্ছা, বের করে দিছে। তখন আমার বাবা মা চিটাগাং থাকে। তখন আমার কেন বের করে দিছে? বের করে দিছে আমার জন্য, আমার বোনের জন্য। আচ্ছা, সমাজে মুখ দেখাইতে পারে না উনারা, যে তোমরা চলে যাও। তখন বাবা, তখন তারা চিটাগাং এ থাকে। তখন চিটাগাং, তখন আমার বাবা মানে আমার বড় বোনরে তখন আমি একটু একটু কথা বলতে পারি, মানে আমার খালার ঘরের ফ্রিজ থেকে মানে যাবতীয় যা আছে তা মানে যা পাইতাছি আমি তাই মারতাছি, মানে ছুড়াইয়া। যে আমি মানে মাথা আমার এমন খারাপ হয়েছে, খালি বলতাছি যে ওই কই ওর কাছে নিয়ে দিয়ে আস আমারে। তখন আমার বড় বোন আমার খালায় বলতাছে যে ওই তো ভুল করছে, মানে আমার বড় বোনের কথা বলতেছে যে ওই তো ভুল করছে, এখন ওই তো ওর পথে চলে গেছে, তো ওরে আনছে কিসের জন্য। মানে আমার খালা এই কথা বলতেছে যে ওই তো তোরা কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করছ তুই, ক্ষতি করছ, মানে আমার বড় বোনটা বলতেছে যে তুই ক্ষতি করছ, তারপরে তো ওই করছে, তো ওই চলে গেছে, ওর পথে ওই চলে গেছে, ওরা যাইতে দে। ওইগুলো মানে বলতেছে যে আমার ঘরের তো সব ভাঙপার তুলপার করতেছে হয়। তখন আমার বড় বোনে ফোন দেয় আমার, দিয়ে বলতেছে তুই এগুলা করিস না, তুই এক কাজ কর, তুই ঠান্ডা মাথায় বস, আমি আসতেছি আম্মুরি নিয়ে, তো তোরে নিয়ে জায়গা মতো নিয়ে দিয়ে আসবো। আমাকে সত্যি তো তখন আমার বাবা রাতে 9টা বাজে, আসে না, বোন আমার বাবা মার সাথে গিয়ে দেখা করে আসছে। ওই যে ভাই বলে টাকায় সবকিছু করে, তখন তারা একটু একটু মানে সফলতার দিকে আগাইতেছে। তখন হ্যাঁ আগাইতেছে। তখন আমার মা বাবা ওর সাথে কথাবার্তা বলে, ও যায় চিটাগাং গিয়ে দেখা করে আসে, ও চলে যায় সিলেটে, আবার ওই চিটাগাং থেকে ওই সিলেটে চলে যায়। তখন আমার মা আর আমার বাবা রাতের 9টার দিকে আসে। তখন আমার বাবা মানে আমার বাবা ফুলের একটু টুকাও দেয় নাই, যে আমি যে এতটুকু ভুল করছি। তখন আমার বাবা কিছুই বলে না, কান্না করছে অনেকক্ষণ আমার জড়াইয়া। তখন আমি বসে রয়েছি, তখন আমার বাবার আমি বলতেছি, তখন নীরব হয়েছে, আমি মারও দুটো কান্না করতেছি। তখন বাবা বলে, আমি বলতেছি যে তোমরা আমার আনছি কেন, আমার তো বিয়ে হয়ে গেছে, তোমরা আমার স্বামীর কাছে নিয়ে আমার দিয়ে আসো। তখন আমার বাবা বলে কি তোর কিসের বিয়ে, তোর কি বিয়ের বয়স হয়েছে, তোর কোনো বয়স হয় নাই, তোর বয়স কত চলে, তোর কোনো বয়স হয় নাই। কইয়া আমার বাবা মানে আমি মানে চাইছিলাম মানে আমার বাবার এন থেকে আমার দৌড় দিয়ে পালিয়ে যাবো, যেখানে ছুটে যাই পালিয়ে যাবো। তখন দৌড় দিছি, তখন আমি মানে আছাড় খাইয়া পড়ি। তখন আমার বাবা বলে কি মারে পাগলামি করিস না, যাওয়ার হয়েছে বাদ দে তুই। তখন আমি তো জানি আমার কোনো উপায় নাই, এখান থেকে আমি তো আর যাইতে পারবো না। তখন আমি শান্তশিষ্ট হয়ে আমার বড় খালু, উনিও বলতেছে উনি অসুস্থ, বলে বুঝায় যে মারে বাদ দে, আমি তো অসুস্থ, তুই এক কাজ কর, এইগুলা করিস না, আমার তো ওদিকে লোকজন আছে, আর তোর বাবার তো অনেক সম্মান, এদিকে সবাই তোর বাবারে সম্মান করে, জানে তোর বাবা কি ফ্যামিলির লোক। তখন আমি আর কিছু বলি নাই। তখন রাত্রেবেলা আমার বাবা এক পাশে শুইছে, আমার মা এক পাশে, মাঝখানে আমি শুয়ে রয়েছি। আমার এমন ভাবে গার্ড দিয়ে রাখছে যাতে করে আমি যাইতে না পারি। তখন সকাল হলো, তখন আমার ওয়াইফ ফোন দিছে, আমার হাজবেন্ডে ফোন দিছে একটা মানে ওর একটা বন্ধুরে দিয়া। তখন আমার মায় বুঝা নিতে মানে ওই কি যেন বলছে আমি জানি না সঠিক। তখন ওই আমার মাই কি করলো, ফোনটা সুইচ অফ করে দিল। তখন আমার রেডি করে আমার মা চিটাগাং নিয়ে গেল। তখন ওইখানে তখন 4 দিনের মাথায় যাইতেছে, আমি কোনো রাস্তাই পাইতাছি না। তো 4 দিনের মাথা যেদিন, ওই দিন সকালবেলা আমার মানে প্রতিবেশী চাচি লাগে ওইখানে, আমার আব্বুর অনেক ইয়ে করতো, আম্মুরও ইয়ে করতো। তো উনি বলতাছে যে কাজ করো তোমরা, চিটাগাঙে তো একটা মাজার আছে, মেয়েটার ওইখানে নিয়ে যাও, নিয়ে দেখো মেয়েটার ভালো হইতে পারে। তখন আমার বাবা কি করলো, বলতাছে আমার আম্মুরে যে তুমি নিয়ে যাও রে। তখন আমার ভাই, আমার আম্মু, আমি আর ওই চাচিটা, তখন আমার চাচিটা আবার আমার বাবারে জোর করতেছে যে কাজ করো তুমিও নিয়ে নাও। তো আমার বাবা বলতেছে না আমি যাব না, হাঁটো যাবা, তুমি যাবা আমাদের সাথে। তখন আমার বাবা এক পর্যায়ে রাজি হলো, তখন আমার বাবা আমাদের সাথে গেল। তখন আমি ওইখানে গেলাম।
মাজারে গিয়ে নামাজ পড়লাম। আমার মা আমাকে বলে যে আমি ওইখানে কান্না করে বলতাম যে আমার জীবনে যা হয়েছে সব মানে বাদ দিয়ে দিতাম। তখন আমি তো জানি ভাই আমার তো বিয়ে হয়ে গেছে, মানুষের জীবনে তো একটাই বিয়ে হয়। তখন আমি মানে কান্না করে বলি যে আল্লাহ, আমি তো এই মাজার বুঝি আসলে বুঝি অনেক কিছু পূরণ হয়। তখন আমি কান্না করে বলি যে আমার জীবনটা যাতে ভালো হয় আর আমি যাতে ওর কাছে যাইতে পারি। তখন আমি নামাজ টামাজ পড়ে ওইখান থেকে আসি। তখন আমার মার ব্যাগে মানে সুটকেস আছে একটা, ওইখানের মধ্যে আবার মোবাইল টোবাইল সব মানে লক করে রাইখা দেয় আমার আব্বু শিখাইয়া দিছে। তখন আমি ওইখান থেকে আসার পর আমি আল্লাহ, যদি আমি সিম কার্ডটা পাইতে পারি, মানে আমার হাজবেন্ডের মোবাইল সিম কার্ড যদি আমি পাই, আমার বড় আপু আবার আমার মোবাইল সিম কার্ড আমার মার কাছে দিয়ে দিছে। তখন আমার সিম কার্ড আর তখন আমি আইসা আমি দেখি খুঁজাখুঁজি করতেছি, আমার ভাই পড়তে বসছে। তখন আমি ভাইয়ারে বললি, আমাকে ভাই তুমি একটু ওই পাশের রুমে যাও, আফু একটু বসে বসে টিভি দেখি। কয় আচ্ছা। আমাকে আম্মু কোথায়? বলে কি তোমার আম্মু তো শুয়ে আছে। তো আমি কই আম্মু শুয়ে আছে? হ। তখন আমি মানে খুঁজাখুঁজি আরম্ভ করি। তখন ভাইয়া আমি ওই যে ফ্লোর আছে না, ফ্লোরের মধ্যে মানে পাই, মানে চাবিটা পাই ফ্লোরের মধ্যে। আর যে সিম কার্ডটা আল্লাহরে কি জানি না ভাইয়া, আমার প্রতি কি আছিল আল্লাহ জানে, কারণ ভাগ্য আমার যেটা রাখছে আল্লাহ। তখন আমি ওই ফ্লোরের মধ্যে মানে সিম কার্ডটা পাই আর মোবাইলটা ওইখানে গুজা নিয়ে পাই। আমি মোবাইলটা আমি নই নাই, কারণ মোবাইলটা তেমন একটা ভালো ছিল না, ভাঙা চাঙা ছিল মোবাইলটা। তখন আমি সিম কার্ডটা নিয়ে আমার মার মানে বিটকেসের যে চাবিটা, মানে একতলা চাবি কিন্তু আমার মার মানে খুঁটির মধ্যেই আছে, কিন্তু আমি ওই যে আরেকটা চাবি দিয়ে ওই তালাটা খুলে গেল। তখন আমি ওই মোবাইলটা বাইর করে ওকে গিয়ে আমি বাথরুমে মানে ওয়াশরুমের মধ্যে ঢুকে ওরে আমি মানে ফোন দিই। তখন ওরে আমি কারণ ওর নাম্বারও পাই না, কারণ ওর লগে তো আমার যোগাযোগ নাই, জানিও না ওর নাম, ওর সিম তো আমি নিয়ে এসে পড়ছি। তখন ওর ছোট ভাই যে আমার যে দেবর, ওকে আমি ফোন দিতে ওই বুঝ জানিয়েছে যে আমি ফোন দিছি। তখন ওই সাথে সাথে ওর ভাইয়েরা জানাইছে যে এমনি এমনি লাখি তো ফোন দিছে, তোমার মনে হয় খুঁজতেছে হয়। তখন ওর সাথে সাথে আমি ওরে মানে ওই আমার ফোন দেয়, আমি কান্নাকাটি করি। তো আমার বলতেছে তুমি কান্নাকাটি করো না, তুমি কোথায় আছো? তো আমি বলতেছি যে আমি তো চিটাগাং এই কর্নারহাট বলে ওইখানে আছি। কতে তুমি এক কাজ করো, তুমি কান্নাকাটি করো না। আমি তুমি যদি নেও বা নাও নেও, আমি আজকে রাতের মধ্যে একা একা বাইর হয়ে যাবো, এত আমি আমার মরণ হোক। তখন ও আমার বুঝায় যে তুমি পাগলামি করো না, তুমি যে বাইরে পারো বাইর হো, তারপরটা আমি দেখবো না। তখন আমি ভাইয়া মানে বাইর হয়ে যাই। তখন সন্ধ্যার দিকে চারপাশ দিয়ে অন্ধকার হয়ে গেছে। তখন আমি আমার মারে বললাম, আম্মু আমার জিজ্ঞাসা করতেছে যে তুমি কি খাবা। তখন আমি বললাম যে আম্মুর তো একটা কাজে লাগাইয়া তারপরে আমি ঘর থেকে বাইর হবো। তখন আম্মু কাজ করতেছে, এর মধ্যে আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। তখন আমি গিয়ে একটা জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছি। তখন ওর একটা বন্ধু ছিল, ওই বন্ধুটারে দিয়া মানে আমারে মানে রিসিভ করায়, ওইখান থেকে ওই আমারে নিয়ে যায়। এই আমি ওই আসার পরে ওখানে আমি বলি ভাই এবার। জি বল। ও বাসা থেকে বের হওয়ার পরে আমি বলছি তোমার যেদিকে চোখ দেয় তুমি ওদিকে যাইবা। ও রিক্সা দিয়ে ওইটা প্রায় 100 কত টাকা শুধু রিক্সা ভাড়া দিয়া অনেক দূরে চলে গেছে এলাকা সাইডা। তারপরে ওই যে ছোট ভাইয়ের বন্ধু একটা চট্টগ্রাম থাকতো, ওরে দিয়ে আমি ওরে রিসিভ করাইছি, যে আমার ওয়াইফ রিসিভ করানোর পরে ওর একটা বোন লাগে, বোনের বাসায় না রাতে রাখছে। আমি বলছি যে তুমি একটা সিলেটের গাড়িতে ওরে উঠাই দাও, আমি সিলেট থেকে করে রিসিভ করবো। ও বলে না, দেখুন যে সিলেটে গাড়িতে উঠাই দেই তাইলে রাস্তাঘাটে দেখা গেছে তোমার শ্বশুর বাড়ির লোকেরা চেক করতে পারে, সমস্যা হতে তুই ভালো হবে তুমি এসে নিয়ে যাও। পরে ওই দিন রাত্রেবেলা আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠলে চট্টগ্রাম গেলাম। সকালে গিয়া ওরে দেখি একটা বস্তির মধ্যে রাখছে। তো বস্তির মধ্যে রাখার পরে আমি যাওয়ার তো কান্নাকাটি করে সব কিছু আমার কুইলা বললো। এখন ওরে যে আমি সিলেট নিয়ে আসবো, আগে যেন চাকরি করতাম ওইখানে আসলো, আবার ওরা সবকিছু চিনে আমার শ্বশুর বাড়ির লোকজন, ওইখানে আমি যাই নাই। শেষ পর্যন্ত আমি কি করবো কোনো দিশা পাই নাই। তখন এই সানার পারে আমার একটা বন্ধু থাকতো, এই বন্ধু থাকার পরে যে বললাম যে ভাই দেখ এরম এরম তো আমি সমস্যার মধ্যে আছি, তাইলে দেখ আমার জন্য কিছু একটা কর। ওর কি বলে যে তুই ঠিক আছে তাহলে আমি দেখতাছি, তুই অগ্রিম 10,000 টাকা পাঠা আমারে, যে টাকা পাঠা তোর লাগে বাসা টাসা আমি দেখে নি। কিন্তু ওই যে আমি চাকরি করতাম ওইখানে বেতন উঠাইয়া বা ওই দিন আসার সময় কিছু স্বর্ণ অলংকার কিছু নিয়ে আসছিল, তো ওইটা বিক্রি করে ওরে আমি আগে টাকাটা পাঠাই দিছি। পাঠানোর পরে 2014 সালের পয়লা বৈশাখের দিন আমরা আবার 6 মাস পরে বিয়ের সানার পার আসি চট্টগ্রাম থেকে করে নিয়ে। তখন আমরা ওই দুইজন আসি। আসার পরে তখন আমাদের এই 10-15 দিন কোনো চাকরি নাই, কিছু হাতে টাকাও নাই। ওই যে স্বর্ণ আসছিল ওটা বিক্রি করে সিদ্ধান্ত নিলাম কিছু গাড়ি চালাবো। কিন্তু ওইখানে আমরা দালালের খপ্পরে পড়ি, ওরে দিছি টাকা, ওর টাকা আমি রেখে নিছি, কিন্তু ওইটাও করতে পারি না, টাকাটা খোয়া গেল। শেষ পর্যন্ত ওইখানে একটা আপু থাকতো, আপুর সাথে পরিচয় হয়। বর্তমানে ও যে জায়গায় চাকরি করে ওই জায়গায় ও চাকরি প্রথমে নিছে,
নেওয়ার পরে 1 সপ্তাহ পরে মানে ওই চেষ্টা করে আমার ওই জায়গায় ঢুকাইছি, কিন্তু ওইখানে বেতন কম পোষায় না, আমি চাকরিটা ছাইরা দিই, আমি অন্য কাজ করি, ও ওই জায়গায় কাজ করে। ওইখানে প্রায় 2-3 মাস কাজ করার পরে যে প্রথম আমার বাবু জ্বর পেটে প্রেগনেন্ট হয়। এটা কত সালে? 2014 সালের। আপনার বাচ্চা হলো কবে? বাচ্চা হচ্ছে 15 সালে। 2015 সালে। 15 সালে। আচ্ছা, এই মে মাঝখানে মাসে। জায়গাটা আমরা একটু লাকির কাছ থেকে শুনবো। আমরা জানি যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, তার যখন বাচ্চা আসে, এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময় যায়। ওই সময় আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কে আপনার পাশে ছিল? কেউ ছিল না ভাই আমার পাশে। তখন আমি চাকরি করতাম, 3 মাস চাকরি মানে জয়েন করছি, ওইখানে একটা আপু আমার চাকরি দিছে। তখন আমার স্যালারি দিচ্ছে 5,000 টাকা। শুধু নাইট করতাম ভাই, আমি রাত্রে শুধু নাইট করতাম। আর ও দিনের ছোট বেলা ছিল, ওর ছোট দিনের ছিলাম বেলা না, ডিউটি দিতাম। দিত না। বলে কি যে ভাইয়েরা আসবে, আইসা তোমাকে ধইরা নিয়ে যাবে, আমাদের বকাশকা করবে, আমরা দিনের বেলা তোমাকে কোনো ডিউটি দিতে পারবো না, তুমি রাত্রে করবা। তো তখন শুধু শুধু নাইট করতাম। তখন আমার মানে বাবু আসে পেটে, তখন আমারে বলে কি, তখন আমি বলি যে আমি শুধু মানে বমি টমি করি। তো ওনারা বলে কি তোমার তো রাখা যাবে না, তুমি কি করো? তখন আমি বললাম যে, ওরা বললাম, তো আমার অনেক খারাপ লাগতো। তো আমার বলতেছে যে তোমার চাকরি করার দরকার নাই, তুমি তো পারো না। মানে ভাইয়া মানে এমন অবস্থা হয়েছে আমার শরীর মানে একদম দুর্বল হয়ে আমি মানে এমন মানে বিছনার মধ্যে পড়ে গেছি আমি। পরে আমার বলে কি চাকরি করার দরকার নাই, আমি তখন চাকরিটা ছাড়া দেই। তখন ওই আপুটা বলে যে তুই গেলি, আমার কোম্পানির ক্ষতি হইলো, আমারে অনেকে বকাশকা করছে, তোরে নিয়ে দিলাম ঢুকাইয়া কাজে, তুই আইসা পড়লি। তখন আমি আর কিছু বলি নাই। তখন এর থেকে মানে আমার মানে শুরু হইলো বাবু। প্রায় 8.5 মাসে বাবু আমার হয়েছে। আচ্ছা, তখন আমি ওরে নিয়ে যাব বাড়িতে, তো নিয়ে যেতে পারবো না, এই অবস্থা এখানে রাখতে পারবো না। তখন একটা মহিলা দেখে বললো যে তোমার তো বাচ্চা 2টা হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি আল্ট্রাসাউন্ড করা নেই। তখন আমি চিন্তা করলাম 2টা বাচ্চা ও কিভাবে কি আমি সামাল দেবো, পরিবার থেকে তো আমার সাপোর্ট দেবে না। তখন আমি আমার মামার বাড়ি যোগাযোগ করে ওইখানে সিদ্ধান্ত নিলাম, ওইখানে ও বাচ্চাটা নিয়ে ডেলিভারি করাইতে পারি। নিয়ে গেলাম, ওইখানে নিয়েও রাখতে পারি না, পরিবার থেকে চাপ আসছে, ওইখানে টাকা দেবে না, ওইখানে থাকতে আমার মারধর করবে, আমাকে মেরে ফেলবে, বাচ্চা যদি হয় বাচ্চারা মেরে ফেলবে। তখন লাস্ট ডিসিশন নিলাম, ওর যে একটা খালা ঢাকা টঙ্গীতে থাকে, ওনার সাথে যেভাবে হোক যোগাযোগ করে উনার বাসায় নিয়ে গেলাম টঙ্গীতে। তো ওখানে যাওয়ার পরে দেখা গেছে 10-15 দিন থাকার পরেই যে আমার শ্বশুর উনি ওইখানে যে ফোন দিচ্ছে, ফোন দা বলতেছে যে ওরে বুঝা যে ওই সময় অলরেডি আমার বাচ্চা প্রায় 7 মাস হয়ে গেছে, যে প্রেগনেন্ট, যে বুঝা ও বাচ্চারা নিয়ে নষ্ট করে দেয়। কে বলছে? ওটা আমার শ্বশুর বলতেছে। আচ্ছা, এই ঘটনাটা ও বলো, ও তো ওইখানে ছিল। হ্যাঁ, তখন আমার বাবা মানে বারবারই ফোন দেয় আমার বাবা আমার খালারে। তখন আমার খালাটা কিন্তু অনেক ভালো। আমার খালাটা বলে যে বাচ্চা হয়ে গেছে, আপনারা তো ভাবার দরকার নাই, যা ভাবার আমি ভাববো মেয়ের জন্য। তখন বাবা বারবার ফোন দেয়, মেয়েরে বুঝা, এখনো সময় আছে, মেয়ের বল আইসা পড়তে, বাচ্চারা বল নষ্ট করে ফেলতে। তখন আমার খালা এক পর্যায়ে আমার খালা আমাকে বলে, তখন আমি মানে খালারে না বইলে আমি কই যদি খালায় যদি কিছু করে তা তো বিশ্বাস নাই, কারণ বড় বোনই আমারে, বড় বোনটি বিশ্বাস করতে পারে, খালার কেমনি বিশ্বাস করব? তখন আমি মানে আমার যে খালাতো বোনটা ছিল, আমার বোনটা, তখন আমি ওরে বললাম যে আফু তো চলে যাবো, তোর ভাইয়া আসতেছে, তো আমি চলে যাবো, তুই খালারে বলবি না। বলে কি আচ্ছা আমি বলবো না। তখন আমি মানে কারণ আমার যে জায়গা ওইখানে যদি আমার ডেলিভারি হয় আমার হাজবেন্ড থাকবে না, যদি আমার বাচ্চাগুলা মেরে ফেলে ওরা, কারণ ওইটার তো ইয়ে নাই। এর জন্য আমি ওইখান থেকে আমার হাজবেন্ডের নিয়ে আমি আইসা পড়ি। এটা কত সালে? এই এটা 15 সালের 15 প্রথম সাল। দিকে, প্রথম দিকে। মে মাসে তো বাচ্চা হয়েছে। তখন আমি কোথায় চলে গেলেন এবার? ওইখান থেকে টঙ্গী থেকে নিয়ে আসলাম আবার সানারপাড়ে, যেহেতু আমি চাকরি করি। হুম, তখন বাচ্চা প্রায় 1.5 মাসের মতো বাকি ডেলিভারির। হুম। তখন আমি আবার কি করবো, শেষমেশ উপায় না পাই আবার মামারে আমি পায়াতে দৌড়ে আবার মামার বাড়ি নিয়ে গেলাম। আমি আচ্ছা, ওইখানে নিয়ে গেলাম। তো মামার বাড়ি নেওয়ার পরে আমি ওইখানে চাকরি করে দিয়ে আমি চলে আসি আবার ঢাকা। তখন আপনি কি করেন? আমি ওইখানে চাকরি করতাম একটা ওই কীটনাশকের ফ্যাক্টরিতে, আচ্ছা। ওইখানে চাকরি করতাম, ওইখানে তাকে। কিন্তু দেখা গেছে আমি হঠাৎ করে দেখতে যাব হ্যাঁ। বাড়িতে যে ও কি অবস্থা। তো ওইখানে ডেলিভারি অলরেডি 1.5 মাস বাকি আছে, হুম, এটা আমাদের হিসাবে। তো বাড়িতে যাওয়ার পরে যেদিন আমি গেছি ওই দিন রাত্রি থেকে ওর দেখা গেছে পেটে ব্যথা শুরু হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, পেটে ব্যথা শুরু হওয়ার পরে পরের দিনই প্রচন্ড ব্যথা। তখন আমি কি করবো, আমার কাছে কোনো টাকা টুকু একটা টাকাও নেই। হ্যাঁ, এখানে চাকরি করি যে কোনো টাকা পয়সা আমার কাছে বেতনও দেয় নাই বসে। আচ্ছা, বাড়ি গেছি, কোনো টাকা নাই। পরের দিন দেখা গেছে এলাকাতে ডাক্তার ওরা আসলো, দিলো, ওর তো অবস্থা ভালো না, হ্যাঁ, ওরে আপনারা এনে রাখেন না, বাচ্চাও 2টা, হ্যাঁ, আপনারা মেডিকেল নিয়ে ভর্তি করাই দেন। আচ্ছা, এখন কি অবস্থা, তখন আমার কাছে একটা টাকা নাই, আমি কি করবো? হ্যাঁ, ওই যে যারা টাকা মাইরা খাইছে ওরা আবার টাকা দিবে, হ্যাঁ, ওটা স্বীকার আছে, কিন্তু টাকাটা আমি বললাম যে ভাই আমার এটা এই ব্যাপার, আমার টাকা দেন, আমার বাচ্চা আমার ওয়াইফটা আমি মেডিকেল ভর্তি করাম। হ্যাঁ, তখন ওরা আমারে 1500 টাকা বিকাশে পাঠাইছে, ওদের কাছে আমি 30,000 টাকা পাও না। এই সিচুয়েশনের মধ্যে ওরা আমারে 1500 টাকা বিকাশে দেয়, আর 1 টাকা দেয় নাই। কিন্তু এই 1500 টাকা নিয়ে আমার কাছে 500 টাকা আসলো,
তখন আমাদের বড় মামারে বললাম যে মামা আমার এই অবস্থা, আপনি আমার একটু হেল্প করেন। তো ওই মামা আমারে কিছু টাকা দেয়, সেই টাকা নিয়ে আমি গেলাম মেডিকেলে, নিয়ে ওরে ভর্তি করলাম। ভর্তি করার পরে যে ওরা চাইছিল যে নর্মাল চেষ্টা করবে, তখন না নর্মাল অসম্ভব, বললাম যে দুইটা বাচ্চা আপনারা সিজারের ব্যবস্থা করেন। তো ওই বাচ্চাদের বয়স হয় নাই পরিপূর্ণ, 8.5 মাস ছিল। 8.5 দেড় মাস বাকি আছিল। হুম। তো ওইখানে ওরা সিজার করলো, সিজার করার পরে আছে টুইন বাবু, এক ছেলে এক মেয়ে। তখন সাথে খেয়ে গেছে তা শুনেন, সেটা কিন্তু আমার মারে বললাম মা যাইবে না, মা গেলে কারণ গ্রাম থেকে বলছে যদি আপনার ছেলের সাথে যোগাযোগ রাখেন 2 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, সেই বই আমার মা আমার সাথে যাবে। এই যে নিয়ম কানুন গুলা, এই যে 2 লাখ টাকা দিতে হবে, আপনি গ্রামে ঢুকতে হলে 5 লাখ টাকা হ্যাঁ। দিতে হবে, এইগুলা কি সব আপনার শ্বশুর বাড়ি থেকে প্রভাবিত হয়ে কাজগুলো হইতেছে? প্রভাবিত হয়, হ্যাঁ ওগুলো হয়েছে। শ্বশুর সরাসরি জড়িত না হলেও আর এই যে শ্বশুরের যে আরো ভাইয়েরা আছে, হ্যাঁ। স্বাস্থ্য ভাইয়েরা, ওরা ওগুলা করাইতেছে। ওগুলো আচ্ছা। আমরা পরে শুনতে পারছি। তা আপনার শ্বশুরেও তো শুনলাম বললো যে এলাকা থেকে বের করে দিছে। ওইখানে মেন সাবজেক্ট ছিল আমার চাচা শ্বশুররা। আচ্ছা চাচা শ্বশুররা ওনারা আচ্ছা। দেশের বাইরে ম্যাক্সিমাম থাকে, ওনারাই এগুলা করাচ্ছে। আচ্ছা, তারপরে তা ওইখানে আপনার অপরাধ কি? মানে আপনার ফ্যামিলি, মানে আপনার আপনি বিয়ে করছেন বলে হ্যাঁ। মানে কেন এত কিছু ঘটতেছে কেন? আমার ঘটনার মেন কারণটাই হলো যে আমি গরিব, আচ্ছা ওরা অবস্থাশালী, কিন্তু আমি আচ্ছা। ওর সাথে যোগ্য না। ওরা যেটা বুঝাইতে চাইছে ওর হ্যাঁ। যোগ্য না, হ্যাঁ। এই কারণে ওরা বারবার চাইতেছে যে আমাদের এই সম্পর্কটা আলাদা করে দিতে, আচ্ছা। যে কোনো মূল্যের বিনিময়ে। বাচ্চা হয়েছে কি হয়েছে, আমরা নিয়ে আসবো মেয়েদের, সমস্যা নাই। আমরা এখন শুনবো তারপর থেকে কিভাবে জীবনটা চলছে। জীবনে অনেক কিছু আপনি আমাকে বলেছেন অফেয়ারে, আপনার জীবনে আপনাকে চোর পর্যন্ত হইতে হইছে, সেই গল্পটাও কিন্তু আমরা শুনতে চাই। জি জি চলেন। শুরু করি। তখন বাচ্চাটা নিয়ে আমি ডেলিভারি হওয়ার পরে আমাদের মামার বাড়ি চলে আসলাম। চলে আসে মামার সাথে আমি রাইকা, যে আমার চিন্তা ভাবনা হলো ওইখানে তা কিছুদিন তাইকা পরে আমি ঢাকা নিয়ে আসবো। ওইখানে কয়েকদিন মাসখানেক ছিল না, ওইখানে তাহা যাবে না। মামি বলতেছে যে এই 2টা বাচ্চা দেয়া শোনা বিভিন্ন নানান তার কথা বলে, তোমার ওয়াইফ ফোন দিল আমার এইখানে থাকা যাবে না। আমি সাথে সাথে বাসা দিয়েই 33 দিনের দিন আমার বাচ্চা 2টা সহ আমার ওয়াইফে আমি ঢাকা নিয়ে আসি। বাসা থেকে আমি বাসায় নিয়ে আসি, সাথে আর কেউ নেই, শুধু আমার ওয়াইফ আর 2টা বাচ্চা। এখন বাসা দিকে এখানে যে আমি যে জায়গায় চাকরি করি সেই টাকা দিয়ে বাসা ভাড়ায় দিয়ে 2টা দুধের বাচ্চা দিয়ে পালা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন কি করব, আমরা 2জন বসে সিদ্ধান্ত নিলাম যে চাকরিটা দেখো আবার নিতে পারো। ওই আপুরে দইরা আবার ওই চাকরিটা এখানে ঢুকলো। তখন চাকরিটা ঢুকার পরে তখন ওর আবার ডিউটি, নাইট ডিউটি দিয়ে দিছে। ও ছুটো, পুরো দিনের বেলা দিবে না, বাইরেরা দেখলে সমস্যা হবে, ও নাইট ডিউটি। তখন আমি যাইতাম সকাল 8টা বাজে, 5টা বাজে আসতাম। আসার পরে দেখা গেছে ওই সারাদিনের ময়লা কাপড় চোপড় যা আছে আমি 2টা বাচ্চারে দুই হাতে ওই দুই হাতে 2টা বাচ্চা নিতাম, নিয়ে এইভাবে একটার মাথায় এই পাশে দিতাম আর একটার মাথায় এই পাশে দিয়ে আমি হাঁটতাম। ও সারাদিন ঘুমাইতো না, ও বাচ্চা 2টা না, আমি তো কাজে। ও বাচ্চাগুলারে নিয়ে ওই ময়লা কাপড় চোপড় পরিষ্কার করতো, রান্না বান্না করতো, আমি বসে থাকতাম। ওই দেখা গেছে 2-3 ঘন্টা ঘুমাতো। আমি আসার পরে ঘুমানোর পরে আবার 10টা বাজে যেত, ডিউটির সময় ও চলে যেত। ওইভাবে চলতেছে আমাদের জীবন। তখন দেখা গেছে যে না, তাও চলে না। ও একবারে আবার অসুস্থ হয়ে পড়ে, যে চাকরি আর করতে পারবে না। তখন আমি আবার ওর চাকরিটা আবার বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে যে আমার ছেলেরা কি করলো, যে দুধ তো ওর বুকের দুধ আর খাওয়া সম্ভব না, কারণ 2টা বাচ্চা, ছোট মানুষ, যে 2টা বাচ্চারা দুধ দিতে পারতেছে না। তখন আমি বাইরের দুধ আমার দিতে হবে। একদিন আমি বাসায় আসি, আসার দিকে আমার ছেলে এমন কান্না করতেছে পেটের খিদায়, মানে আমি দেখি আমি হাওমাম করে কাঁদতেছি। আমার ছেলে এরকম কান্না করে কি জন্য, আমি ভাবছি যে পেটে মনে হয় ব্যথা। কিন্তু যে বাসার একটা মহিলা এসে বলে বাচ্চা তো দুধের জন্য মনে হয় কাঁদতেছে, ওর মনে পেট খিদা, তোমরা কি ওরা কিছু খাওয়ায় নাই? তখন আমি কি করবো, আমার কাছে একটা টাকা নাই। আমি দৌড়ে একটা ফার্মেসি গেলাম, গিয়ে বললাম যে ভাই আপনার হাতে ধরে কই, আপনি আমার একটা দুধ দেন, আমার বাচ্চার এরকম অবস্থা, আমি এখানে চাকরি করি, তাই আমি আমার একটা বেতন পেলে আমি দিয়ে দেবো। ওই লোকটা আমার একটা দুধ দেয়, সেরেলাক্স যে ওগুলা ল্যাকটোজেন 1 ওগুলা দিয়ে দেয়। দেওয়ার পরে আমি বাচ্চারা কি বলবো ভাই, এগুলা আমি ফিটারে বইরা দিছি, আমার বাচ্চা এমন ভাবে খাওয়া শুরু করছে, মানে আমি দেখি আমি হামা করে খানতেছি, আমার বাচ্চা মানে দুধের জন্য খানতেছে। আমি ভাবছি মানে পেটে ব্যথা, মানে ওইখানে মনে হয় 3 বোতল একবারে খাই লেছে। ওই রকম পেটে ওর মানে দুধের জন্য হাহাকার, কারণ ওর বুকে দুধও পাইতো না, ওর বুকের দুধও 2টা বাচ্চা পাইতো না। তখন আমি বললাম, ওই সময় আমি আবার চাকরি ছাড়াই দিছি, যে বললাম যে আমি যে কাজ করি বাসা ভাড়া দিব না, খাবো না বাচ্চার দুধ খাওয়াবো, তুমি আবার যাও চাকরিতে। ওই যে অলরেডি 2-3 বার চাকরি ছাড়া হয়েছে, আবার রিকোয়েস্ট করে আবারও চাকরিতে গেছে। কিন্তু ওইভাবে চলতে চলতে চাকরি করাইতেছি, ও বাসায় আসতেছে ওইভাবে। ওর এমন চেহারা হয়েছে, মানে নাইট, প্রতিদিন নাইট, দিনে নাই, দিনে সারাদিন বাচ্চা রাখে। আমি 5টার পরে এসে 2 ঘন্টা ঘুমাই, ওই চাকরি চলতেছে। কিন্তু পরিবার থেকে আমার মারে বলি, মা তুমি আসো যে ঢাকা, ওইখানে আসলে তো কেউ দেখবে না, 2 দিন এসে তাই আমার বাচ্চাগুলোর দেখাশোনা করো, একটু দেখো না। ওরা আসবে না, যদি ওরা তো এখন
ওরা বিভিন্ন গোয়েন্দা লাগাই রাখছে, আমি যদি গ্রামের বাইরে যাই ওরা লোক পাঠায় যে ও কই গেল, কোন আত্মীয় স্বজনের বাড়ি গেল, কোন আত্মীয়র বাড়িতে মা গেলে পাঠায় যে আমি ওইখানে গেছি আমার মার সাথে দেখা করতে। কারণ কোনো কুলু পাইলেই ওরা 2 লাখ টাকার জরিমানাটা যেভাবে হোক ধরাই দিতে পারে। আর আমি তো বাড়িতে যাইতে পারতাছি না, গেলেই তো আমার 5 লাখ টাকার জরিমানা ধরাই দিবে, আমি সেইভাবে বাড়িতে যাই না, কিন্তু আমার মা আমার কাছে আসতে পারতেছে না। শেষ পর্যায়ে আমি আমার ওয়াইফকে বললাম যে এই অবস্থা এখন আমরা কি করব। তোমরা বললে ঠিক আছে, ওদের আর আসার দরকার নাই, আমরা যেভাবে যত কষ্টই হোক আমরা এইভাবে চলি। তা আমার ওয়াইফ কি করলো, 2টা বাচ্চারে ওইভাবে আমরা মানুষ করতেছি। তখন মোটামুটি ওরা একটু হাঁটাচলা চলতেছে, কিন্তু ওই যে নাইট করতেছে। লাস্টে বললাম যে আমি কি করি, দিনের বেলা এই কাজ করি, আবার রাত্রেবেলা গিয়ে একটা কন্ট্রাক্ট নিলাম একটা ফ্যাক্টরিতে, গাড়িগুলো লোড আনলোড চাকরি করে। বললাম তুমি আর কাজ করার দরকার না, আমি একটা কাজ পাইছি, ওইখানে আমি গাড়ি লোড দেবো, দিনের বেলা এই কাজ করব কীটনাশকের কাজ, আর রাতের বেলা ওইখানে আমি গাড়ি লোড দেবো। ওইখানে নগদ টাকা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার বাচ্চার প্রতিদিন 1 কেজি দুধ লাগে, প্রাণ দুধ ওগুলো তো 80 টাকা লিটার। তো ওইখানে নগদ টাকা পেলে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি দুধ নিয়ে আসা, সুজি দেওয়া দুধ বানাইয়া আমি খাওয়াইতে পারবো ফিটার করে। এই জন্য আমি নগদ কাজ করতাম, কিন্তু ওইটা যেন আমি দিনের বেলা কাজ করতাম ওরা কেউ জানে না, রাত্রিতে আমি লোডের কাজ করি ওরা জানে না। এরা আসার সময় দুধ নিয়ে চিনি মিষ্টি সবকিছু নিয়ে আসতাম, আই না বাচ্চাগুলারে খাওয়াইয়া চলতেছি। বোর্ডে আবার এই চাকরি করাই না, করানোর পরে চিন্তা করলাম যে এই চাকরিটা আমি করতেছি, এই চাকরির কোনো আমার ভবিষ্যৎ নাই। 2টা বাচ্চা বড় হবে, আমার এখন গায়ে শক্তি আছে, আমি করতে পারতাছি, যে সময় শক্তি থাকবো না তখন তো আমি এই চাকরিটা আমি করতে পারবো না। তখন এই চাকরি আমি বললাম যে ঠিক আছে তুমি কি চাকরি আবার করবা, ও বলে চাকরি তো করবো। তখন তুমি কি বলো, আমি বলছি ঠিক আছে করো। ও করবে না। তখন লাস্টে এক পর্যায়ে আমার যে কীটনাশকের চাকরিটা ওইটা আমার চলে যায়, আচ্ছা, যে কোনো একটা কারণে ওইখানে আমার চাকরিটা চলে যায়। তখন আমি বেকার, বেকার, তো চাকরি নাই, ওটা আমি চাকরি আগে বাদ দিয়ে দিয়েছি। তখন আমি একবার সিদ্ধান্ত নিলাম, বাচ্চা দুধও নাই বাসায়, কি করি, বাসায় আসছি কিছুই নাই বাসায়। এখন আমি বাইরে গেছি, ঘুরতেছি বিভিন্ন দোকানে, বাকি মানে খাইতে খেয়ে দিবে, ওই দোকানে 2,000, ওই দোকানে 5,000, ওই দোকানে 3,000, অনেক বাকি হয়ে গেছে, কেউ আমার 1 টাকা বাকি দিবে না। লাস্টে একটা দোকানে ঘুরতে যে একটা দুধ আমি চুরি করে নিছি। মানে চুরি করার পরে আমি বাসায় কিন্তু চলে আসছি দুধটা নিয়ে, কিন্তু ওই এলাকায় অনেক বছর 4-5 বছর ধরে 3-3.5 থাকি, সবাই চিনে মোটামুটি মুখ পরিচয়। কিন্তু ওরা দেখছে যে এই লোকটা এই জায়গায় আসছিল, কিন্তু ওই লোকে এই দোকানে সিসি ক্যামেরা আছে, কিন্তু আমি নিজেও জানি না। ওই ক্যামেরা দেওয়া ওরা দেখছে যে আমি দুধটা নিয়ে আসছি। যাওয়ার পরে আমার জিজ্ঞাসা করতেছে তুমি যে দুধ নিছো তুমি কি টাকা দিছো? আমি অস্বীকার দিই, আমি তো দুধ দিই নাই। কিন্তু ওই যে নিছো কি অস্বীকার জামু ভাই, ওইখানে আমার কি যে একটা মাইট দিল ওরা, মানে এই দুধের জন্য। যে বল দুধের দামটা কয় টাকা, 200, ওই যে ডানো যে পাউডার দুধ গুলা আমি একটা নিয়ে আসছি, আমি এমন মাইট দিছে। মাইট দেওয়ার পরে আমার বউরে ফোন দিলাম, এই অবস্থা। আমার বউ পরে ওই যে বাসা থেকে টাকা নিয়ে গেল দৌড়াইগা, পরে ওইখান থেকে চলে লাকি আনলো। আপনি পরে যখন শুনলেন আপনার হাজবেন্ডকে মানুষ মারতেছে আপনার বাচ্চার দুধ চুরি করছে বলে, হ্যাঁ ভাইয়া, ওই আমি তো তখন জানতাম না, তারপরে আমি শুনছি, তখন আর কি করব, কারণ একটা বাবা তো তার বাচ্চার লেগে করে, কারণ আমি আমার 2টা বাচ্চা, ওই যে কষ্ট, কারণ 2টা বাচ্চা যমজ বাচ্চা পালা সম্ভব না, কারণ আমি তো তখন অনেক ছোট ছিলাম। আমার বাবা মা আমাকে বলতো তুই এর আগে আসা পর তোকে আবার বিয়ে দিব, কারণ আমি তো মা, কয় ওইগুলা তোর কি লাগে, তোর কিছুই না, তুই আসা পর। আমি আমার মাকে বলতাম যে মা, আমার একটা পৃথিবী, 2 সন্তান, আমার 2টা পৃথিবী, আমি কখনই যাব না, কারণ আমার বাচ্চাগুলো রেখে এখনো যদি ভাই আমি মাঝে মাঝে আমার বাবুগুলো দুষ্টামি করি, আম্মু আমি তো চলে আসবো, তোমরা দুষ্টামি করো, আমার বাচ্চাগুলো আমার আঁকড়ে ধরে বলে আম্মু তুমি যাইবা না। আর এখন তো আমি অফিস করি, চাকরি করি, তো মাঝে মাঝে আমার মেয়েগুলা কান্না, আমার বাচ্চারা কান্না করে যে আম্মু তুমি চলে যাও না, কারণ আমি তো নাইট করি। তখন আমার বাচ্চা কান্না করে আম্মু তুমি যাও না। তখন আমি আমার বাবুরে বলি যে আম্মু স্যালারিটা পাইলে চাকরিটা ছেড়ে দেবো। আমার প্রতিদিনে বলে যে তুমি তো প্রতিদিনে বেতন পাইলে তো তুমি ছাড়ো না কিসের জন্য, আমরা একলা থাকতে পারি না, তুমি বুঝো না। আমার বাচ্চাগুলো অনেক কান্না করে, এই বাচ্চাগুলো রাইখে আমি ছোট 5 বছর, আমার বাচ্চাগুলা আমি রাইখে আমি অফিস করি, কারণ মাঝে মাঝে ওইও বাইরে চলে যায়। আমার বাচ্চাগুলো একা থাকে বাসার মধ্যে, কেউ দেখে না ভাইয়া, ঢাকা শহরের মাটি কান্না করলেও কেউ আসে না। পরে ভাই বলি, করোনা পরে আমার তো চাকরি ছিল এখানে, করোনা চলে আসলো। করোনা আসার পরে আমার চাকরিটা ওইখান থেকে, যে 1 মাস বন্ধ ছিল সবার লকডাউন, পরে যে খোলার পরে কয়েকজনে ডাকছে, অনেকজনে ডাকে নাই। চাকরি ডাকছে কয়ে মাসে 10 দিন 15 দিন ডিউটি, যে কয়েকদিন ডিউটি ওই কয়েকদিনের টাকা, এর বেশি দিবে না। ওইভাবেই সংসার চলতেছে।
এই সিচুয়েশন বর্তমানে এই অবস্থা, আপনি একদিন কাজ করবেন, একদিনের টাকা পাবেন, এর বেশি দিবে না, এর বেশি দিবে না। প্লাস এই যে আমার দুইটা বাচ্চার এখন যে আমি ভর্তি করাইছিলাম স্কুলে এই করোনার আগে, কিন্তু করোনা আসার পরে এখনো খুলে নাই, তাও এই অবস্থা। কিন্তু করোনা কালীনের সময় আমাদের যে বাড়িওয়ালা এমন অবস্থা যে আপনি খান আর না খান, কিন্তু ঘর ভাড়াটা আগে দিতে হবে, ঘর ভাড়াটা আগে দিতে হবে, যেভাবে হোক আপনি দিতে হবে। কিন্তু ওইখানে দিতে পারি না, দিকে আমার যে ঘরের জিনিসপত্র রাখা আমার বাসা থেকে কিন্তু বের করে দিয়েছিল, কিন্তু সেই জিনিসটা আমি এখন আনতে পারি না। সেটাই টাকা পাবে, টাকা দিলে জিনিসগুলো আমার দিয়ে দিবে। কিন্তু বর্তমানে যে আমি যে বাসার মধ্যে থাকি, কিন্তু দুইটা বাচ্চা নিয়ে ওইভাবে একটা মানুষ থাকতে পারে না, তো টাকা যায় না, কারণ আমার তো ওইভাবে কিছু নাই। আমি যে থাকবো ওইখানে, এই সিচুয়েশন তো আমার নাই। কিন্তু দুইটা বাচ্চা নিয়ে যে থাকবো, ওরা মাঝে মধ্যে আমাদের প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর দিতে পারি না, চুপ করে শুধু নিজে হয়তো করে থাকি না বের হয়ে যায়। অনেক বকাবকি বলে, কয় তোর এখানে কেউ আসেনি, তোরে কে কি করবে, মানে ভাড়ার জন্য কে বলে? মারতে আসে, ওই যে বাড়িওয়ালা মারতে আসে, ওরা একদিন মারতেও আসছে, বলে ঘর ভাড়া না দিলে মারধর করবে। ওই এখানে তোর কোনো বাপ আসেনি যে আইসা তোদের রক্ষা করবে, বলে ওরা মারতে আসে। মানে বাস্তবতা আসলে কি সেটা আজকের এপিসোডটা আপনারা যারা শুনছেন, যারা আমার এই এপিসোডটা আজকে দেখছেন, হয়তো রিয়েলাইজ করতে পারছেন। মানে এই হট সিটে নানা রকম মানুষ আসে। প্রতি শনিবার দিনই আমি মনে হয় এক একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরি। যখন শোটা শেষ করে আমি বাসায় যাই, আমার কাছে এই পথটা না অনেক লম্বা মনে হয়। ঢাকা শহরের রাস্তায় রাতের বেলা গাড়িতে করে বাসায় যেতে যেখানে 15 মিনিট লাগে, আমার কাছে মনে হয় যে আমি কখন বাসায় পৌঁছাবো। কারণ এই প্রত্যেকটা স্টোরি জীবনের এত কঠিন কঠিন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো নিয়ে আসলে আমার এই বয়সে এই লোডগুলো নেওয়াটা খুব কঠিন হয়ে যেতেছে। যে জীবন যত বড় হইতেছি মনে হইতেছে যে এত কঠিন হইতে পারে একটা মানুষের লাইফ। সো আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, এই এপিসোডটায় যে মানুষ দুজন আসছে তাদের সাথে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে আজকে আড্ডা দিয়েছি, আরো মিনিট 10 মতো আমি আড্ডা দিব। এই পুরোটা সময় আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আপনার ভালোবাসা কিন্তু এখানে আছে। দুইটা মানুষকে প্রচন্ড পরিমাণে ভালোবাসছে, অনেকটা সময় তারা একসাথে আছে, কিন্তু তাদের চোখে জল কেন? আজকে কেন একটা মেয়ে অঝরে লাইভে এসে কান্না করতেছে? একটা ছেলেকে কেন তার সন্তানের জন্য দোকানে গিয়ে দুধ চুরি করতে হচ্ছে? মানে দিন শেষে ভালোবাসার অর্থের কাছে বোধহয় কোথাও না কোথাও হেরে যাচ্ছে। আফসোস হয় তখন আমার। আমরা ভালোবাসা ছড়াতে চাই, আমরা পৃথিবীতে ভালোবাসার অভাব বলি, আমরা সবসময় বলি ভালোবাসা নাই, এখন পৃথিবীটা অনেক জড় পদার্থ হয়ে গেছে, আবেগটা কোথায় যেন হারায় গেছে। কিন্তু আমি তো দেখি ভালোবাসা আছে, কিন্তু বাস্তবতাটা এত কঠিন যে সেই ভালোবাসাটা মাঝে মাঝে মূল্যহীন হয়ে যাচ্ছে। সাইদুল, সহজ কিছু প্রশ্ন করি আপনাকে। জি। বিয়ে করছেন প্রায় 9 বছর। হ্যাঁ, 9 বছর শুধু। বাচ্চা দুইটার বয়স 5 বছর হয়ে গেছে। 5 বছর প্লাস। এখন কোনো জব নাই আপনার? না, বর্তমান কোনো জব নাই আমার। স্ত্রী নাইট ডিউটি করে? জি, নাইট। আপনার স্ত্রীর বয়স খুব একটা বেশি না, আমরা লাইভে যারা দেখতেছি। জি। এরকম একটা স্ত্রী রাতে বেলা ডিউটি করতেছে, দুইটা বাচ্চার বয়স মাত্র 5 বছর। একজন পুরুষ হিসেবে আপনার কেমন লাগে? এই আমাদেরকে একদম খুলে বলেন, আমরা শুনতে চাই। মানে আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, এবং দিন শেষে আপনি একটা পুরুষ। জি। কি মনে হয় নিজেকে? কেন এই পরিস্থিতির সম্মুখীন হলেন আপনি? আমি বুঝতে পারছি, আমি পরিস্থিতি শিকার। প্রথমেই যখন আমি একটাই প্রথম প্রশ্ন হলো, আমার টাকা নাই। টাকা থাকলে আমি এই সিচুয়েশনে আসতাম না। কিন্তু পুরুষ, আমি কিন্তু বর্তমানে আমি কাজ জানি না এমন কোনো কথা না, আমি কিন্তু কাজ জানি। পরিস্থিতি শিকার, বৈশ্বিক করোনা মহামারী, সেই শুধু আমার এই চাকরির এই সিচুয়েশন, এই অবস্থা। আমি আমি দর্শকদের বলে দিই, আমি কিন্তু গার্মেন্টস অ্যাক্সেসরি পণ্য, যে ডাইকাটিং মেশিন অপারেটর, যারা অফসেট ডিপার্টমেন্টে চাকরি করে অ্যাক্সেসরি পণ্য, ওরা হয়তো জানবেন যে আমি ডাইকাটিং, অটো ডাইকাটিং, সিলিন্ডার ডাইকাটিং মেশিনের অপারেটর আমি। কিন্তু আমি কাজ জানি, কিন্তু কাজ জানলে কি হবে, করোনা পরিস্থিতির কারণে আমার সিচুয়েশন। কিন্তু ভাই যে প্রশ্নটা আমার করছে যে আমি দিন শেষে আমি একজন পুরুষ, আমি একজন অভিভাবক, কিন্তু পুরুষ হলে কি হবে ভাই? কিন্তু যে সিচুয়েশনের মধ্যে পড়ছি, আপনারা একটা জিনিস রিয়েলাইজেশন করবেন যে এই সিচুয়েশন যে বাইরে পড়ছে সেগুলা তো আমাদের মধ্যে, দর্শকদের মধ্যে আছে, এমন যে না সবাই এরকম সম্পর্কের মধ্যে আছেন। কিন্তু যে জিনিসটা আমি আপনাদের বলতে চাই, বর্তমানে আমিও দেখি, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে এরকম সিচুয়েশনের মধ্যে পড়া, মেয়ে একদিকে চলে গেছে, ছেলে একদিকে চলে গেছে, বাচ্চারা একদিকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই, বাচ্চারা রাস্তাঘাটে ডুবার মধ্যে বড় হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যে সেই যে ভালোবাসাটা,
যে ওটুক ডাকছি, আমরা চাইলে কিন্তু আলাদা হয়ে যেতে পারতাম। ও যেভাবে চাইছে, ওর ফ্যামিলি এখনো চাইতেছে ওরে নিয়ে যেতে, কিন্তু যাচ্ছে না। কিন্তু সেই ভালোবাসাটার কারণে, দুনিয়াতে টাকা পয়সা কিন্তু সবকিছু না, যে টাকাই হলে যে ভালোবাসা হয় এমন কিছু না, কিন্তু টাকা ছাড়াও যে ভালোবাসা রাখা যায়, সেটাই আপনাদেরকে আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি। যে আপনারা দেখেন যে আমরা টাকার জন্য যদি চাইতাম, তাহলে ওর ফ্যামিলি অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, ও চলে যেত অনেক আগেই আমার ছেড়ে। কিন্তু আমাদের মধ্যে এমন ভালোবাসাটা তৈরি হয়েছে যে আমরা মৃত্যু ছাড়া আমাদের ভালোবাসা, আমার বিশ্বাস দিয়ে আলাদা করতে পারবে না। এখন দর্শকরা আমাদের এই ভালোবাসাটা কিভাবে দেখবেন কি না, কিন্তু আমি আপনাদের দিন শেষে এটাই বলতে চাই দর্শকদের, যে আপনারা যাদের যাদের সাথে এরকম সম্পর্কে আছে, সবাই সবার সাথে প্রতিষ্ঠিত হন। যে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে আপনারা যে জীবন সাথীকে যখন আপনারা গড়ে তুলবেন, প্রতিষ্ঠিত হবে, তখন আপনাদের মধ্যে এই সিচুয়েশনটা তৈরি হবে না। এর আগে যদি আপনারা এই কাজগুলা করেন, তাহলে আমার মতো যে জীবন তৈরি হবে, প্লাস আপনাদের যে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চাদের জীবনে ধ্বংসের মুখে চলে যাবে। আমি বাবা হিসেবে, আমার বাবা বলে যে পাশের আমাদের যে বাড়ি হলো ছেলের কিন্তু একটা বাইসাইকেল আছে, প্রতিদিনই বলে আব্বু এই বাইসাইকেলটা আমাদের দিবে না। তখন আমি বলি যে আব্বু বেতন পাইলে আমি দেবো। কিন্তু কয়েকদিন পরে আবার বলে দেয়, তখন আমি বলি যে আব্বু বেতন পেলে, তখন বলে আমার ছেলে তুমি না প্রতিদিনই বলো হলে বেতন পেলে দিও, তুমি কি বেতন তোমার সারে বেতন দেয়? একটা বাইসাইকেলের দাম কত? এটা যে বেতন দিবে না, হ্যাঁ 4 বলেন থেকে তো। 5,000 টাকা হলে এই 5,000 টাকা আমি আপনারে দিলাম আজকে, আমি দিতে পারি না। কিন্তু হ্যাঁ আমি শুনেন, বাদ দেন, আর কিছু বলেন না। আপনার বাচ্চার একটা বাইসাইকেল লাগবে না? হ্যাঁ ওই বাইসাইকেলটা আমি আজকে আপনারে দিলাম। এরপরে কি দরকার আপনার? আপনার ঘুরে দাঁড়ানো দরকার, আপনার একটা চাকরি দরকার। চাকরি হ্যাঁ? দরকার। আমার এই লাইভ শুনতেছেন এরকম অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন। এর আগে আমি গত সপ্তাহ 2 আগে তৃষা নামের একটা মেয়েকে নিয়ে আরজি উদয়ের ফেসবুক পেজ থেকে একটা লাইভ করছিলাম। এই পর্যন্ত না হলেও আমি 100 জনের মতো মানুষকে পাইছি যারা তার পাশে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। তাদের মধ্যে 2 জন ভদ্র মহিলা, তৃষার একটা জব দরকার ছিল, জব দিছেন। যার কারণে বাকি 98 জনকে আমি বলে রাখছিলাম যে আমি আবার কোনো একদিন আপনাদের কাছে হেল্প চাবো। সো আজকে সেই দিনটা। আমি একজন খুব সাধারণ মানুষ, আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগে, বাট আমি আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ করতে চাই। যারা আমার এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, এদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস আছে, বাইং হাউস আছে, কিংবা কোনো একটা প্রতিষ্ঠান আছে। সেখানে আপনাদের একটা মানুষকে ফ্যামিলি চালানোর জন্য, একজন পুরুষের, একটা অভিভাবক যে একটা ফ্যামিলির, তার একটা জব দরকার। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এদের মধ্যে অনেকে আছেন তাদের পরিচিত হয়তো নিজের প্রতিষ্ঠান আছে, কিংবা তাদের পরিচিত ফ্যামিলি মেম্বার্স এমন কেউ আছে যে তার পক্ষে একটা জব দেয়া সম্ভব। আমি শিওর, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আমি আপনাদের মধ্যে এমন যদি কেউ থেকে থাকেন যিনি আমার এই ভাইটাকে একটা জব দিতে পারবেন, আমি বলবো না এখন সাহায্য করেন, সাহায্য করার দরকার নাই। আমি তার একটু আগে তার মা যখন এই লোকটা বলতেছিল যে তার বাচ্চাটার একটা বাইসাইকেল দরকার, আমি পাশে দেখতেছিলাম তার মা, মানে তার মায়ের চোখ দিয়ে যে জল কিভাবে পড়ে। কারণ একটা মা জানে তার বাচ্চা একটা যখন একটা খাবার খেতে চায় বা একটা খেলনা চায়, তখন ওই মাটার কি পরিমাণ কষ্ট হয় যদি দিতে না পারে। তো আমি তো খুব সাধারণ মানুষ, আমি একটা দায়িত্ব নিছি, আমি আগামী সপ্তাহের মধ্যে ওই বাচ্চাটাকে বাইসাইকেল কিনে দিব। আর আপনার কাছে আমি একটা অনুরোধ করলাম, যেটা হয়তো আমার পক্ষে সম্ভব না, আমি চাইলে তার একটা চাকরি দিতে পারবো না, কিন্তু আপনারা যারা এই লাইভটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যদি কারো পক্ষে সম্ভব হয় এই মানুষটাকে একটা জব দেয়া ইমিডিয়েটলি, মানে আগামী 6 মাস পরে না। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আগামী মাসে একে একটা জব দিতে পারবো, এই কাজটা করবে, আমি তাকে টাকা দিব, মানে কোন সুযোগ সন্ধানী মানুষকে দয়া করে যোগাযোগ করবেন না। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তার সাথে আপনি যোগাযোগ করবেন। তার যোগ্যতা অনুযায়ী সে যে কাজ জানে সেই কাজ অনুযায়ী যদি তাকে একটা জব দিতে পারেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। এবং আমি কথা দিলাম যে এই মানুষটার পাশে দাঁড়াবেন, আমি তাকে নিয়ে এবং এই মানুষটাকে নিয়ে আরজি উদয়ের ফেসবুক পেজ থেকে একটা লাইভ করব আগামী মাসে। এবং আমি বিশ্বাস যে এখানে প্রচুর প্রবাসী ভাই ও বোনেরা আছেন, তাদের পক্ষেও এটা সম্ভব এই ফ্যামিলিটার পাশে দাঁড়ানো। ভালোবাসার মানে আমরা সবসময় বলি এখন প্রকৃত অর্থে ভালোবাসা নাই, তো আজকে তো প্রমাণ হইলো ভালোবাসা আছে। তো যদি ভালোবাসাই থাকে তাহলে অর্থের কাছে কি ভালোবাসা হেরে যাবে? আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে, এখনো এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসাকে শ্রদ্ধা করে, এমনও কিছু মানুষ আছে যারা ভালোবাসার কথা শুনলে তাদের ভেতর থেকে শ্রদ্ধাবোধ চলে আসে, তারা ভালোবাসার মানুষগুলোর পাশে দাঁড়াতে চায়। তো আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো অনেক কিছু করেন, অনেকের পাশে দাঁড়ান,
আজকে আরো একবার আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিলাম। ঠিক 2 সপ্তাহ আগে আমি যখন আরজুদার পেজ থেকে তৃষা নামের একটা মেয়ের জন্য 30 মিনিটের একটা ভিডিও করেছিলাম, উইদিন এ ভেরি শর্ট টাইম অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষ তার সাথে যোগাযোগ করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি এই মানুষটার পাশে কেউ থাকতে চান, কেউ দাঁড়াতে চান, আই নিড এ জব, তার একটা জব দরকার। সো এই জবটা দিয়ে তাকে যদি হেল্প করতে পারেন, যেটা লং টাইমে তাকে হেল্প করবে, বিকজ আমি বিশ্বাস করি যে একটা টাকা, একটা অ্যামাউন্ট আজকে আছে কাল